আপু ছাড়ো বলছি। এভাবে কিস করছো কেন? কেন সোনা, কিস করেছি তাতে কি হয়েছে? এখন তো আমি তোমার বউ, সারাদিন তো আদর আর আদর। মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি ভাবলে কিভাবে এত কিছুর পরেও আমি তোমাকে মেনে নিব? কেন মানবে না? এখন তো আমাদের বিয়ে হয়েছে, এখন আর বাধা কিসের? বিয়ে বিয়ে করে মাথা খারাপ করবে না বলছি। আমি এই বিয়ে মানি না। তারপর সবটা যেভাবে হলো আমি জীবনেও মানতে পারবো না। মানতে তোমাকে হবেই সোনা, তোমাকে আদরে আদরে ভরিয়ে দেব। কাছে আসো। এই বলে সাইমা আবার অনিকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। অনিক হতবাক, এত কিছু বলার পরও এই মেয়ের শোনার নাম নাই। অনিক সাইমাকে ধাক্কা দিয়ে বলল, আপু বাড়াবাড়ি করছো কিন্তু। এমন করলে কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে যাব। এটা তো হবে না সোনা, তুমি এখন আমার হয়ে গেছো। এখন চাইলেও পালাতে পারবে না। তোমাকে ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে। দূরে থাকো আমার কাছ থেকে। তোমাকে পছন্দ করি না আমি। তুমি কেন বুঝতে পারছো না? তুমি আমার বড় বোন, আমার সিনিয়র। বোন কাকে বলছো অনিক? আমি তোমার চাচাতো বোন। আর সিনিয়র জুনিয়র এখন ম্যাটার করে না। তোমার কাছে ম্যাটার না করলেও আমার কাছে করে সাইমা আপু। ছি ছি, মানুষ কি বলবে ভেবেছো? চাচাতো বোনকে বিয়ে করেছে শুনলে সবাই হাসাহাসি করবে। আমি লজ্জায় মাথা তুলে চলতে পারবো না। এই সম্পর্ক আমি কিছুতেই মানব না, যতই জোর করো না কেন। লোকে কি বলবে সেটা ভেবে যদি জীবন চলতো, তাহলে কেউই নিজের মতো করে বাঁচতে পারতো না অনিক। মানুষ আজ কথা বলবে, কাল ভুলে যাবে, কিন্তু আমরা সারা জীবন নিজেদের কষ্ট বয়ে বেড়াবো কেন? বিয়ে যখন হয়েছে তখন মানতেই হবে। পালিয়ে বাঁচতে পারবে না। তুমি বুঝতে চাও না কেন? আমি তোমাকে ছোটবেলা থেকে আপু বলেছি, সম্মান করেছি। হঠাৎ করে সেই মানুষটার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক আমার মাথায় ঢুকছে না। আমার ভেতরে অদ্ভুত লাগে, অপরাধ বোধ হয়। তুমি জোর করলে কি আমার মন বদলে যাবে? মন একদিনে বদলায় না সোনা, সময় লাগে। আমি জানি তুমি ভয় পাচ্ছ, অস্বস্তি লাগছে, কিন্তু তাই বলে আমাকে দূরে ঠেলে দিবে? আমি কি এতটাই অচেনা হয়ে গেলাম তোমার কাছে? বিয়ের রাতে যদি স্বামী তার বউকে এভাবে সরিয়ে দেয়, সেটা কেমন লাগে জানো? অনুভূতি দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করো না। আমি খারাপ হতে চাই না, কিন্তু মিথ্যা সম্পর্কও রাখতে পারবো না। তোমার কাছে হয়তো এটা রোম্যান্স, কিন্তু আমার কাছে এটা চাপ। আমি ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক মানি না। ভালোবাসা জোর করে জন্মায় না ঠিক, কিন্তু কাছাকাছি থাকলে, একসাথে শ্বাস নিলে, একে অন্যের কষ্ট বুঝলে ভালোবাসা ধীরে ধীরে আসে। আমি তো তোমাকে জোর করে ভালোবাসতে বলছি না, শুধু সুযোগটা দিতে বলছি। আমাকে তোমার বউ হিসেবে একটু জায়গা দাও। জায়গা দিলে যদি তুমি আবার কাছে এসে আমাকে টানাটানি করো, কিস করো, তখন কি করব? আমি নিজেকে সামলাতে পারি না। তুমি আমার সীমা ভেঙে দাও বারবার। কারণ তুমি দেওয়াল তুলে রাখছো অনেক। আমি সেই দেওয়াল ভাঙতে চাই। আমি তোমার কাছে এসেছি অধিকার নিয়ে, লজ্জা নিয়ে না। আমি তোমার বউ হয়েছি, ভয়ে ভয়ে না থেকে আদর করেই থাকবো। তুমি যতই রাগ করো, আমি হাল ছাড়বো না। জেদ করলেই সব পাওয়া যায় না সাইমা আপু। মানুষের মন পাথর না, কিন্তু জোরে চাপ দিলে ফেটে যায়। আমি চাই না আমাদের সম্পর্ক ঘৃণা দিয়ে শুরু হোক। ঘৃণা দিয়ে নয় সোনা, যুদ্ধ দিয়ে শুরু হোক, যেখানে আমি লড়বো তোমার মন জিততে, আর তুমি লড়বে নিজেকে না হারাতে। কিন্তু একদিন ক্লান্ত হয়ে তুমি বুঝবে, এই ঘর, এই মানুষটা, এই বউই তোমার শান্তি। তখন আর পালাতে ইচ্ছে করবে না। তুমি এত আত্মবিশ্বাস পাও কোথা থেকে? কারণ আমি তোমাকে ভালোবাসি অনেক, ছোটবেলার আপু হিসেবে না, আজকের বউ হিসেবে। তুমি মানো বা না মানো, আমার হৃদয় তো তোমারই হয়ে গেছে। তাই তোমার রাগ, জেদ, অবহেলা সব নিয়েই আমি থাকবো। আর আমি যদি কখনো না পারি? তবুও আমি থাকবো, দূরে দাঁড়িয়ে হলেও, কিন্তু হাল ছাড়বো না। তোমাকে আদরে না পেলে অভিমানে পাবো, অভিমানে না পেলে অপেক্ষায় পাবো। তবুও তুমি আমার স্বামী, সেটা কোনোভাবেই বদলাবে না। অনেক চুপ করে তাকিয়ে রইল সাইমার দিকে, চোখে রাগ, দ্বন্দ্ব আর অজানা ভয়। আর সাইমার চোখে শুধু একটাই জিনিস, অনিককে নিজের করে পাওয়ার জেদি রোমান্টিক আগুন। এখন অনেক হয়েছে সাইমা আপু, মাথা ভার হয়ে গেছে। আমি ঘুমাবো। প্লিজ আর বিরক্ত করবে না। আজ অন্তত আমাকে একা থাকতে দাও। একা? বাসর ঘরে স্বামী স্ত্রী একা থাকে না সোনা, একসাথে থাকে। আর তুমি ঘুমাতে যাবে আর আমি চুপচাপ বসে থাকবো? এটা কি করে হয়? একটু তো আদর করতেই হবে। না প্লিজ, জোর করবেন একদম। আমি মানসিকভাবে প্রস্তুত না। তুমি যত কাছে আসো আমার তত অস্বস্তি লাগে। বুঝতে চেষ্টা করো। অস্বস্তি লাগে কারণ তুমি পালাচ্ছ অনেক। কাছে আসলে যদি ভয় পাও, তাহলে ভয়টা কাটবে কিভাবে? তোমার আদর না পেলে আমার ঘুম আসে না সোনা, এই বুকের ভেতরটা খালি খালি লাগে। সাইমা আপু বাড়াবাড়ি করো না।
আমি সত্যি সিরিয়াস। তুমি যদি এমন করো আমি কিন্তু বেলকনিতে চলে যাব, দরজা খুলে বাইরে বসে থাকবো। ব্যালকনি? নিজের বউকে ফেলে বাইরে গিয়ে ঘুমাবে? আচ্ছা যাও, দেখি কত দূরে যেতে পারো আমার থেকে। অনেক উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই সাইমা তার হাত চেপে ধরল। চোখে একরাশ জেদ আর ঠোঁটে নরম একটা হাসি। অনেক কিছু বুঝে ওঠার আগেই সাইমা তাকে নিজের দিকে টেনে নিল। মুহূর্তের ভেতর সাইমা অনেকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, শুধু অধিকার আর ভালোবাসার জেদ। অনেক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, মাথার ভেতর হাজারটা প্রশ্ন, বুকের ভেতর অদ্ভুত ধাক্কা। কয়েক সেকেন্ড পরে সাইমা ধীরে সরে এসে অনেকের চোখের দিকে তাকালো, চোখে মায়া, কণ্ঠে নরম আগুন। আজ এতটুকুই যথেষ্ট সোনা, বেশি কিছু না। শুধু মনে করিয়ে দিলাম তুমি কার। কাল আবার হবে, ধীরে ধীরে, তাড়াহুড়ো নেই। কী সব করছো তুমি? মাথা নষ্ট নাকি? আমি স্পষ্ট করে না বলেছি, তবু তুমি সীমা মানো না কেন? অনেকের চোখ রাগে লাল হয়ে উঠল, বুক ওঠানামা করছে দ্রুত। সে কয়েক কদম পিছিয়ে গিয়ে সাইমার দিকে তাকালো, কিন্তু সেই তাকানোর মাঝেও লুকিয়ে ছিল অদ্ভুত এক কাঁপুনি। মনে রেখো সাইমা আপু, জোর করে পাওয়া ভালোবাসা না, সেটা যুদ্ধ। আমি তোমার বিরুদ্ধে লড়বো, আমি সহজে হারবো না। আর আমি সহজে ছাড়বো না অনেক। তুমি যত রাগ করবে আমি তত আদর বাড়াবো। তুমি যত দূরে যাবে আমি তত কাছে আসবো, কারণ তুমি আমার স্বামী আর আমি তোমার রোমান্টিক বউ। ঘরের ভেতর বাতাস ভারী হয়ে উঠল। এক পাশে অনিকের জেদ আর রাগ, আরেক পাশে সাইমার ভালোবাসা আর অধিকার। অনিক ও সাইমার ঘরের বাতাসে ধীরে ধীরে উত্তেজনা জমতে লাগলো। রাত গভীর, কিন্তু বাসর ঘরে যেন সময় থমকে গেছে। সাইমা হাত ধরে অনিককে টেনে বিছানার উপর বসালো, চোখে মায়া, ঠোঁটে নরম এক হাসি। এবার শুয়ে পড়ো যান, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আজ রাতটা শান্তি আর আরামের রাত, শুধু তোমার কাছে আমি। বেশি বাড়াবাড়ি করছো কিন্তু, এখনই একটু শান্ত হয়ে যাও। যদি তুমি এখন কথা বলো তাহলে আমি বাধ্য হব শাড়ি খুলে তোমার কাছে আসতে। তখন নিজেকে সামলাতে পারবে তো জান? অনিকের চোখে আগুন ঝলমল করলো, ঠোঁটে কোণে রাগ ভেসে উঠল। সে দাঁড়িয়ে রইল, কিন্তু ভেতরে তার হৃদয় গরম হয়ে উঠল। রাগ আর দ্বিধার মধ্যে এক অদ্ভুত টান। তুমি সবসময়ই হুমকি দাও, আমি মানবো না। আর এখনো? সাইমা হাসি চেপে ধরে, ধীরে ধীরে অনিককে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিল। তার চোখে আবারও আগুন, কিন্তু ভেতরে মায়ার ঢেউ। এভাবে শুয়ে থাকো, আর কিছু করব না, শুধু তোমার পাশে থাকবো, জড়িয়ে ধরেই ঘুমাবো, না হলে বাসর করব, শিওর। অনেক একটু চুপ করে তারপর ধীরে ধীরে নিজের অবস্থান ঠিক করলো। বুকের ভেতর রাগ, মানসিক দ্বন্দ্ব আর কিছুটা হালকা মায়া, সব মিলেমিশে এক আশ্চর্য অনুভূতি। সাইমা তার মাথা অনিকের কাঁধে রেখে ধীরে ধীরে নিঃশ্বাস নিয়েছে। তার হাত এখনো অনিককে জড়িয়ে রেখেছে। ঘরের চারপাশে নিঃশব্দ ঘুমের চাপ আর আরামের মৃদু কণ্ঠ। আজ শুধু ঘুম সোনা, কাল আবার নতুন শুরু। অনেক অবচেতনভাবে সাইমার ছায়ার কাছে ঝুঁকে পড়ল। রাগে আগুন, কিন্তু সাইমার কাছাকাছি থাকায় নিরাপদ গোধূলি তাকে নরম করে দিল। আর সাইমা জানে, যত সে ঝগড়া করুক, বাসর ঘরে তার অধিকার অটুট থাকবে। ভোরের নরম আলো ধীরে ধীরে বাসর ঘরে পর্দা ছুঁয়ে ভেতরে ঢুকছিল। রাতে সব উত্তেজনা, রাগ আর জেদের পর ঘরটা এখন শান্ত, কিন্তু অনেকের ঘুম ভাঙতে সেই অদ্ভুত একটা ভার অনুভব করলো। মনে হলো কেউ তাকে যেন শক্ত করে জড়িয়ে ধরে আছে। অনেক চোখ মেলে তাকালো, বুকের উপর এলোমেলো চুল, বন্ধ চোখ, নরম নিঃশ্বাস। সে বুঝে গেল সাইমা তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। এক হাত অনেকের বুকে, আর হাত তার কোমরের কাছে, যেন পালাতে দিলেই ছেড়ে যাবে। আপু সরো, উঠবো আমি। পরে সোনা, এত তাড়া কিসের? আরো একটু থাকো। অনেক অস্বস্তিতে নড়ে চড়ে বসলো, কিন্তু সাইমার হাত আরো শক্ত হয়ে গেল, যেন ইচ্ছে করে তাকে আটকে রাখছে। সরো তো, আমাকে ওয়াশরুমে যেতে হবে। ওয়াশরুম পাওয়ার সময় পায় না নাকি জান? আমার পাশে থাকলেই তো হয়। কথা শেষ হতেই সাইমা হঠাৎ উঠে অনিকের মুখের কাছে ঝুঁকে এলো। অনেক কিছু বুঝে ওঠার আগে সে নরম করে তার ঠোঁটে একটা চুমু দিল। বেশি সময় না, শুধু মুহূর্তের স্পর্শ। তারপর আবার একটু সরে বসলো। অনেকের বুক ধক করে উঠলো। সে দ্রুত বিছানা থেকে উঠে বসলো, চোখে রাগ আর গলায় চাপা কাঁপুনি। এসব করবে না সাইমা আপু, এভাবে আমার কাছে আসবে না, করলে কিন্তু খুব খারাপ হবে। আমি তোমাকে আগেই বলেছি, জোর করে কিছু চাই না। সাইমা বালিশে ভর দিয়ে বসে রইল, চোখে দুষ্ট হাসি, কিন্তু ভেতরে মায়ার ছায়া। রাগ করো না জান, সকাল সকাল এত গম্ভীর হলে চলে? আমি তো শুধু নিজের স্বামীর আদর নিলাম। আদর আর জোর এক জিনিস না,
এটা মাথায় রেখো। কথা শেষ করেই অনেক দূরত্ব পায়ে ওয়াশরুমের দিকে চলে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দে ঘরটা আবার নিঃশব্দ হয়ে গেল। সাইমা বিছানায় বসে অনেকের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। চোখে জেদ, ঠোঁটে হালকা হাসি আর মনে অদ্ভুত এক দৃঢ়তা। যতই পালাও অনেক, সকাল হোক বা রাত, শেষ পর্যন্ত তোমাকে আমার কাছেই ফিরতে হবে। ভোরের আলো বাড়তে লাগলো আর সেই আলোতেই শুরু হলো সাইমা আর অনিকের নতুন দিনের আরেক অধ্যায়। রাগ, অভিমান আর রোমান্টিক টানাপোড়েনের গল্প। কিছুক্ষণ পর ওয়াশরুমে দরজা খুলে গেল। পানি ঝরার শব্দ থেমে গিয়ে ঘরে আবার নীরবতা নামলো। অনেক ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। মেজে চুলে পানি গড়িয়ে পড়ছে, চোখে এখনো সেই চেনা জেদ আর দূরত্ব। সাইমা তখন বিছানার পাশে দাঁড়িয়েছিল। অনিককে দেখেই তার চোখে হালকা আলো জ্বলে উঠল। দাঁড়াও সোনা, আমিও ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে নিচে যাব। সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তোমার সাথে আমাকে একদম জড়াবে না। আমি নিজের মতো থাকতে চাই, কারোর সামনে নাটক করতে পারবো না। সাইমার হাসিটা একটু থমকে গেল, তবে ভাঙল না। সে অনিকের চোখের দিকে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড, যেন তার মনের ভেতরটা পড়ার চেষ্টা করছে। নিজের মতো বিয়ের পর মানুষ একা থাকে না অনিক। তবুও ঠিক আছে, এখন তোমার ইচ্ছাই চলুক। আমি নিচে যাচ্ছি, পরে আসবে। কথা শেষ করেই অনিক আর পেছনে তাকালো না, দরজা খুলে বেরিয়ে গেল। তার পায়ের শব্দ মিলিয়ে যেতেই ঘরটা হঠাৎ ফাঁকা মনে হলো। সাইমা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ঠোঁটের কোণে ধীরে ধীরে দুষ্টু হাসি ফুটে উঠল। চোখে জেদ, ভেতরে চ্যালেঞ্জ। এখন দূরে দূরে থাকবে? ঠিক আছে অনিক, তোমাকে পরে মজা দেখাবো। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, নিজের শাড়ির আঁচল ঠিক করলো, চুলে হাত বোলালো। চোখে আজ আর শুধু অধিকার না, আছে খেলাচ্ছ ভালোবাসার ঝিলিক। ধীরে ধীরে সাইমা ওয়াশরুমের দিকে পা বাড়ল। দরজা বন্ধ হওয়ার সময়ও তার মুখে সেই আত্মবিশ্বাসী হাসি। ঘরের ভেতর শুরু হয়ে গেল আরেক দিনের প্রস্তুতি। একদিকে অনিকের দূরে থাকার চেষ্টা, আরেকদিকে সাইমার কাছে টেনে নেওয়ার জেদি পরিকল্পনা। সিঁড়ি পেয়ে ধীরে ধীরে নিচে নামলো অনিক। রাতের বাসর ঘরে উত্তেজনা এখনো তার চোখে মুখে লেগে আছে। নিচের ড্রয়িং রুমে আত্মীয় স্বজন, হালকা হাসি, কথা, সকালের ব্যস্ততা, সব মিলিয়ে পরিবেশটা আলাদা। কিন্তু অনিকের ভেতরটা অস্থির। অনেক সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই তার মা তাকিয়ে উঠলেন, চোখে কৌতূহল আর মায়ের অস্বাভাবিক উদ্বেগ। অনিক, সাইমা কই রে? একা একা নামলি কেন? আমি জানি না এসব, ও পরে আসবে। এ কি কথা অনিক? সাইমার সাথে তো তোর বিয়ে হয়েছে, সকালে একসাথে নামবি না তো কে নামবে? মায়ের কথাই অনিকের বুকের ভেতর আবার চেপে ধরল। সে এক মুহূর্ত থেমে রইল, তারপর কণ্ঠে জমে থাকা বিরক্তি বেরিয়ে এলো। আমি বিয়ে মানি না মা, কাল যা হয়েছে সেটা পরিস্থিতি। মন থেকে আমি কিছুই মেনে নিতে পারছি না। কথাটা শুনে ঘরের পরিবেশ একটু থমকে গেল। তখনই পাশ থেকে সাইমার মা, মানে অনিকের বড় চাচি, এগিয়ে এলেন। মুখে শান্ত ভাব, কণ্ঠে অভিভাবকের আদর। অনেক বাবা, বিয়ে যখন হয়ে গেছে তখন আর রাগারাগি করিস না। জীবন এভাবে জেদ ধরে কাটে না। সাইমা তো তোরই মানুষ এখন। চাচি এসব বাদ দাও, সত্যি বলছি আমার ভালো লাগছে না। আমি স্বাভাবিক হতে পারছি না। সবাই যেন আমাকে বুঝে না বুঝেই চাপ দিচ্ছে। অনিক আর কিছু না বলে সামনে রাখা সোফাটার দিকে এগিয়ে গেল। ধপ করে বসে পড়ল, দুহাত কপালে রেখে একবার গভীর নিঃশ্বাস নিল। তার চোখে তখন শুধু রাগ না, আছে দ্বন্দ্ব, অস্বস্তি আর নিজের সাথে যুদ্ধ করার ক্লান্তি। মা আর চাচি একে অপরের দিকে তাকালেন। দুজনেই বুঝলেন অনিকের ভেতরে ঝড় চলছে। আর ঠিক সেই সময় উপরে ফ্রেশ হয়ে তৈরি হয়ে থাকা সাইমা জানতো না নিচে অনেক একা সোফায় বসে নিজের মন আর বাস্তবতার সাথে যুদ্ধ করছে। কিছুক্ষণ পর সিঁড়ির উপর নরম পায়ের শব্দ শোনা গেল। ফ্রেশ হয়ে চুল গুছিয়ে মুখে হালকা হাসি নিয়ে সাইমা নিচে নামছে। শাড়ির আঁচল ঠিক করতে করতে তার চোখ খুঁজে নিল অনিককে। সে সোফায় বসে আছে, মুখ ভার, দৃষ্টি নিচের দিকে। সাইমা নিচে নামতেই অনিকের মা মায়া ভরা চোখে তাকালেন। আয় মা, সাইমা কেমন আছিস? অনেক রাতে তো খুব রাগারাগি করে নাই তো? সাইমা হালকা হাসলো, কিন্তু সেই হাসির ভেতর লুকানো আছে ধৈর্য আর দায়িত্ব। করেছে চাচি, একটু বেশিই করেছে, তবে সমস্যা নেই, আমি সামলে নেব, তোমরা চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, চল মা, খেয়ে নিবি। নতুন বউ বলে কথা, না খেয়ে থাকা চলবে না। অনেক, আয় বাবা, তোরা দুজনে একসাথে খেয়ে নে। আগে আপু খাক, তারপর আমি খাবো। কথাটা শুনে সাইমা একটু অবাক হলো, নিজেকে সামলে নিল। সে অনিকের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, বিয়ের পরে একসাথে খেতে হয় অনেক, আলাদা আলাদা থাকলে মানুষ কথা বলে। সাইমার কথা শেষ হতেই অনিকের ভেতরে রাগ আবার জ্বলে উঠল। সে সোজা হয়ে বসে কড়া কণ্ঠে বলল,
বিয়ে বিয়ে করে মাথা খাবে না। আমি আগেই বলেছি আমি এই বিয়ে মানি না। বারবার সেটা সামনে আনলে আমার মেজাজ আরও খারাপ হয়। ঘরের পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। কয়েকজন আত্মীয় চুপ করে তাকিয়ে রইল। অনিকের মা অস্বস্তিতে একবার সাইমার দিকে একবার অনিকের দিকে তাকালেন। সাইমা ধীরে কাছে এসে অনিকের পাশে দাঁড়ালো। গলায় রাগ না, বরং দৃঢ়তা। তুমি না মানলেও সত্য বদলায় না অনিক। সমাজ পরিবার সবাই জানে আমি তোমার বউ। তুমি যতই দূরে থাকতে চাও আমাকে এড়িয়ে চলতে পারবে না। খাওয়াটাও যুদ্ধ না, এটা স্বাভাবিক নিয়ম। আমি নিয়মে চলতে চাই না, আমি নিজের মতো থাকতে চাই। সাইমা হালকা নিঃশ্বাস ফেল, কিন্তু হাল ছাড়ল না, যেন সেও তার জেদে অনড় থাকবে। নিজের মতো থাকতে চাইলে বিয়ে করা লাগতো না। এখন যেহেতু হয়েই গেছে, একটু দায়িত্ব নাও, না হলে মানুষ ভাববে আমি একা একা সংসার করছি। অনেক কিছুক্ষণ চুপ করে রইল। বুকের ভেতর রাগ, অপমান আর দ্বন্দ্ব একসাথে ঘুরপাক খাচ্ছে। আর সাইমার চোখে তখন শুধু জেদ না, আছে স্বামীর পাশে দাঁড়িয়ে সব সামলে নেওয়ার দৃঢ়তা। খাবারের টেবিলে ভারী নীরবতা নেমে এলো। চারপাশে প্লেট চামচের শব্দ থাকলো। অনিক আর সাইমার মাঝখানে যেন অদৃশ্য দেওয়াল। অনেক ধীরে মাথা তুলে সাইমার দিকে তাকালো, চোখে জমে থাকা ক্ষোভ আর কষ্ট একসাথে। আমি কি বিয়ে করতে চেয়েছিলাম সাইমা আপু? আমাকে কেউ জিজ্ঞেস করেছে আমার ইচ্ছার কোনো দাম ছিল? কথাটা শুনে সাইমার চোখে এক মুহূর্তের জন্য ব্যথার ছায়া পড়ল, কিন্তু সেই ভাঙল না, বরং গলা শক্ত করে উত্তর দিল। না, তুমি চাওনি, কিন্তু তবুও হয়েছে অনেক। বাস্তবতাটা পাল্টায় না, এখন সেটা মানতে শেখো। মানতে শেখো? পারবো না। জোর করে চাপানো সম্পর্ক আমি কোনোদিন মেনে নিতে পারবো না। আমার দম বন্ধ লাগে এখানে। অনেক সোফা ঠেলে উঠে দাঁড়ালো। ঘরে সবাই চমকে তাকালো। তার বুক ওঠানামা করছে দ্রুত, চোখে আগুন। আমি থাকতে পারছি না, আমার মাথা ঠিক নেই, আমি এখনই বের হচ্ছি। অনেক সোজা দরজার দিকে হাঁটতে লাগলো। তখনই অনিকের মা কাপা গলায় বললেন। অনেক বাবা, এভাবে রেগে গিয়ে বাড়ি ছেড়ে বের হওয়া ঠিক না, একটু শান্ত হও। শান্ত হওয়ার জায়গা এটা না মা, এখানে থাকলে আমি আরও খারাপ হয়ে যাব। দরজার শব্দে ঘর কেঁপে উঠল। অনেক চলে গেল। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না, শুধু বাতাসে টান টান চাপা শব্দ। অনিকের মা ধীরে সোফায় বসে পড়লেন, চোখে চিন্তার ছাপ। ছেলেটা সহজে মানবে না রে মা, অনেক খুব জেদি, ওকে সময় দিতে হবে। চিন্তা করো না চাচি, আজ না হোক কাল আস্তে আস্তে সব মেনে নিবে। আমি হাল ছাড়বো না। তখন পাশ থেকে সাইমার মা এগিয়ে এলেন, কণ্ঠে দুশ্চিন্তা আর আফসোস। এই বিয়েটা দিয়ে কি আমরা ভুল করলাম রে? ছেলেটার অবস্থা তো ভালো লাগছে না। সাইমা মায়ের দিকে তাকিয়ে হালকা হাসলো, কিন্তু সেই হাসির ভেতর লুকানো আছে সাহস। এত চিন্তা করো কেন তোমরা? জীবন এমনই, শুরুতে কষ্ট হবে, ঝগড়া হবে, মান অভিমান হবে, তবে সম্পর্ক গাঢ় হয়। তোমরা যাও, নিজের কাজ করো, বাকিটা আমি সামলে নেব। সাইমার চোখে তখন কোনো ভয় নেই, শুধু একরাশ জেদার ভালোবাসার প্রত্যয়। একদিকে অনেক রেগে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, আর অন্যদিকে ঘরের ভেতর দাঁড়িয়ে আছে সাইমা নিজের স্বামীকে জিততে প্রস্তুত এক রোমান্টিক জেদি বউ। রাগ আর অস্থিরতা বুকে জমিয়ে অনেক সোজা চলে গেল তাদের চেনা আড্ডার জায়গায়। ছোটবেলা থেকে যেখানে ওরা বন্ধুদের নিয়ে বসে গল্প করে, হাসে, ঝগড়া করে, সব কষ্ট হালকা করে ফেলে। আজ সেই জায়গাটাও যেন অন্যরকম লাগছে তার কাছে। এক কোণে কয়েকজন বন্ধু বসেছিল। অনিককে আসতে দেখে একজন চোখ তুলে তাকালো। অনিকের মুখে আগুন, কপালে ভাঁজ। কি রে, এত রেগে আগুন হয়ে আছিস কেন? মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা বড় ঝামেলা হয়েছে। অনেক চেয়ারে ধপ করে বসে পড়ল, মাথা পিছনে ঠেকে গভীর নিঃশ্বাস নিল। রাখবো না। কাল কি হলো দেখলি না? সব কিছু উল্টা পাল্টা হয়ে গেল। তারপর আবার সবাই বলে শান্ত থাকতে। কিভাবে থাকবো বল? আসলেই এমনটা হওয়ার কথা ছিল না। তোকে জিজ্ঞেস না করেই বিয়ে ভুল হয়েছে, কিন্তু কি করা যাবে? কপালে যা ছিল তাই হয়েছে। এখন বাস্তবতা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বন্ধুর কথাই অনেক সোজা হয়ে বসলো, চোখে জমে থাকা ক্ষোভ আরো তীব্র হলো। মেনে নে? কি মেনে নেব? নিজের চেয়ে বড় চাচাতো বোনকে বউ হিসেবে? ছি, এটা আমার পক্ষে সম্ভব না। আমি যতই চেষ্টা করি মাথা থেকে বের হয় না ও আমার আপু ছিল। সময় গেলে এসব বদলায় রে, মানুষ অভ্যস্ত হয়ে যায়। না, সবাই অভ্যস্ত হয় না। কিছু জিনিস মন মানে না। যা খুশি হয়ে যাক, পরিবার, সমাজ, কেউ যাই বলুক, আমি কিছুতেই মানতে পারবো না। অনেকের গলা কাঁপছিল, কিন্তু সেই কাঁপুনি ভেতরে ছিল শক্ত জেদ। সে কিছুতেই মানতে পারছে না এইসব। আমার জীবন নিয়ে কেউ নাটক করবে আর আমি চুপ করে থাকবো, এটা হয় না। আমি লড়বো।
দরকার হলে সবার বিপক্ষে যাব, কিন্তু সাইমাকে বউ হিসেবে মানা সেটা কখনোই না। বন্ধুরা একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারলো অনেকের ভেতরে শুধু রাগ নয়, ভয়, অপমান আর নিজের পরিচয় হারানোর কষ্ট জমে আছে। আড্ডার জায়গায় বাতাস ভারী হয়ে গেল, হাসি ঠাট্টার জায়গায় আজ পরিণত হলো অনেকের মনে যুদ্ধক্ষেত্রে। আড্ডার জায়গায় নীরবতা ভেঙে আবারও কথা উঠল। অনেক চুপচাপ বসেছিল, চোখে জমে থাকা আগুন আর ক্লান্তি একসাথে। তখন পাশের বন্ধুটা তার কাঁধে হাত রেখে হালকা গলায় বলল, আচ্ছা ভাই, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। একটু বস এখানে, মাথা ঠান্ডা কর। এই জায়গায় বসলে এমনিতেই শান্তি লাগে। অনেক কিছু বলল না, শুধু লম্বা একটা নিঃশ্বাস ছাড়ল। মনে হচ্ছিল বুকের ভেতর জমে থাকা ঝড়টা একটু থামছে। ঠিক তখনই হঠাৎ তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল সাইমা। অনেক 1 সেকেন্ড তাকিয়ে রইল, তারপর বিরক্ত ভঙ্গিতে কল রিসিভ করলো। কি? আড্ডা দিতে গেছো ভালো কথা, কিন্তু আধা ঘন্টার মধ্যে বাড়ি আসবে, বুঝলে? সাইমার কণ্ঠে আদেশ আর অধিকার একসাথে। অনেকের ভেতরে রাগ আবার জ্বলে উঠল। তোমার কথাই নাকি? হ্যাঁ, আমার কথায়। তুমি আমার স্বামী, আমি ডাকলে ফিরতেই হবে। অনেক ঠোঁট কামড়ে ধরল। চারপাশে বন্ধুরা চুপ করে তাকিয়ে আছে। অনেক নিজের রাগ সামলাতে পারছে না। পারবো না, আমি এখন ফিরবো না। পারবো না মানে? তুমি বাইরে বসে থাকবে আর আমি ঘরে একা বসে থাকবো? তাহলে আমি নিজেই চলে আসবো ওখানে। কথাটা শুনে অনেক হঠাৎ উঠে দাঁড়ালো, চোখে আগুন, কণ্ঠে বিরক্তি আর অসহায় রাগ। একদম জ্বালাবে না সাইমা আপু, বাড়িতেও জ্বালাচ্ছ, এখন আবার বাইরেও শান্তি নেই। আমি একটু নিঃশ্বাস নিতে চাই। নিঃশ্বাস নিতে চাইলে আমার সাথে নিও, পালিয়ে নয়। তুমি যত দূরে যাবে আমি তত কাছে আসবো। এটা ভালোবাসা না, এটা জোর। আমি তোমার এই চাপ সহ্য করতে পারছি না। চাপ না অনেক, দায়িত্ব। তুমি চাও বা না চাও আমি তোমার বউ। আধা ঘন্টা সময় দিলাম, না এলে আমি সত্যিই চলে আসবো। সাইমা আর কিছু না বলে কল কেটে দিল। অনেক ফোনটা শক্ত করে ধরে রইল। বুকের ভেতর ধুকপুক করছে, রাগ, ভয় আর অজানা টান একসাথে গুলিয়ে যাচ্ছে। কি হলো রে, ভাবির ফোন? হ্যাঁ, এখন বাইরে এসেও শান্তি নেই। যাও, যেখানে যাই সেখানে এসে। অনেক আবার চেয়ারে বসে পড়ল, মাথা নিচু। আড্ডার জায়গাটা আর আগের মতো লাগছে না। একদিকে বন্ধুরা, অন্যদিকে সাইমার দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে অনেক বুঝতে পারছে সে যতই পালাক সাইমা তাকে ছাড়ার মানুষ না। রাগ আর অস্থিরতা বুকে জমিয়ে অনেক শেষ পর্যন্ত বাড়িতে ফিরে এলো। দরজা ঠেলে ঘরে ঢুকতে তার চোখ পড়ল সাইমা বিছানার উপর বসে ফোন স্ক্রল করছে, মুখে শান্ত ভাব, যেন কিছুই হয়নি। অনেক দরজা বন্ধ করে কড়া গলায় বলে উঠল, ডাকলে কেন? তাড়াতাড়ি বলো, কি দরকার ছিল? সাইমা ফোন নামিয়ে তাকালো, চোখে হালকা হাসি, কণ্ঠে অধিকার। এসেছো? এত দেরি কেন জান? আমি তো বলেছিলাম তাড়াতাড়ি আসতে। কৈফিয়ত দিতে পারবো না, আমি কারো কাছে জবাবদিহি করতে চাই না। কথা শেষ হতেই সাইমা উঠে দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে এসে অনেকের গলা জড়িয়ে ধরল। কণ্ঠ নরম, ভেতরে জেদ। কেন সোনা? বউকে না বললে কাকে বলবে? বাইরে গিয়ে কি করো? কষ্ট কি? সব তো আমাকেই বলবে। ছাড়ো, আমি তোমাকে বউ হিসেবে মানি না। কতবার বলবো, আমার কাছে তুমি এখনো আপুই। কথাটা শুনে সাইমার চোখে ঝিলিক বদলে গেল। তবু সে মুখে হাসি রেখে অনেকের সামনে দাঁড়িয়ে রইল। কেন সোনা? আমি কি সুন্দর না? তোমার চোখে কি একটুও টান লাগে না? সে হালকা করে অনেকের কপালে ঝুঁকে পড়ল, যেন মজা করে নিজের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে। থামো, এসব করো না, তুমি আমার বোন। বোন শব্দটা শুনে সাইমার মুখের হাসি মুহূর্তেই কেটে গেল, চোখের গলায় কঠিন সুর। আমি তোমার চাচাতো বোন ছিলাম অনেক, এখন আমি তোমার বউ। এই ঘরে আমি সেই পরিচয় নিয়েই আছি। আবার যদি বোন বলো, বুঝিয়ে দেব আমি কি। ধৈর্য ধরছি বলে দুর্বল ভেবো না। অনেক কয়েক কদম পিছিয়ে গেল, বুকের ভেতর ধাক্কাধাক্কি শুরু হলো। রাগ, ভয় আর অজানা অস্বস্তি একসাথে। তুমি কেন আমাকে এভাবে চাপ দাও? আমি স্বাভাবিক হতে চাই, কিন্তু তুমি আমাকে সময় দাও না। সাইমা এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর কণ্ঠ একটু নরম হলো, ভেতরের দৃঢ়তা। সময় আমি দেব অনেক, কিন্তু পালাতে দেব না। তুমি যত দূরে যাও আমি তত কাছে আসব, কারণ এই সম্পর্কটা আমি খেলার ছলে নেইনি। ঘরে বাতাস আবার ভারী হয়ে উঠল। একপাশে অনেকের অস্বীকার আর দ্বন্দ্ব, আরেক পাশে সাইমার জেদি ভালোবাসা। ঘরের ভেতর বাতাসটাও আরো ভারী হয়ে উঠল। জানালার পর্দা নড়ছে, কিন্তু অনেক সাইমার মাঝখানে টান টান অনুভূতি নড়ছে না এক চুলো। অনেক কয়েক কদম পিছিয়ে গিয়ে গভীর নিঃশ্বাস নিল, তারপর সাইমার দিকে তাকিয়ে জমে থাকা কথা বের করে দিল। তুমি আমাকে জোর করছো সাইমা আপু, আমার না বলার কোনো দামই রাখছো না। সাইমা চোখ ছোট ছোট করে তাকালো, কণ্ঠে নরমতা থাকলো, ভেতরে স্পষ্ট জেদ। মানুষ যখন ভালোভাবে কথা শোনে না অনেক,
তখন একটু শক্ত হতে হয়, সবকিছু আদর দিয়ে হয় না। শক্ত না, এটা চাপ। ভালো খারাপ কোনোভাবেই আমি এই সম্পর্ক মানতে পারবো না। তুমি আমার বোন ছিলে, আর আমার চোখে বোনই থাকবে। বোন শব্দটা পড়তেই সাইমার মুখের ভাব আবারও বদলে গেল, চোখে রাগ জমলো, ঠোঁট শক্ত হয়ে গেল। সে এক পা এগিয়ে এলো, তারপর অনিকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। বোন ছিলাম অনেক, অতীত ছিলাম, এখন আমি তোমার বউ। তুমি যতবার আমাকে বোন বলবে ততবার আমার ভেতরটা ভেঙে যাবে। উত্তেজনায় দুজনে দূরত্ব কমে গেল। সাইমা অনিকের সামনে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে বলল, বলো তো, যে মানুষ স্বামীর ঘরে থাকে, সে মানুষ তার নামের পাশে তোমার নাম লেখা, সে কি বোন হয়? তুমি সীমা ছাড়াচ্ছ সাইমা আপু। আমাকে সময় দাও, আমাকে স্বাভাবিক হতে দাও। সাইমা এক মুহূর্তে থেমে গেল, তারপর ধীরে বিছানার পাশে বসে পড়ল, কণ্ঠে একটু শান্ত কিন্তু দৃঢ়। আমি সীমা ছাড়াতে চাই না অনেক, কিন্তু তুমি আমাকে বাধ্য করছো জেদ ধরতে। তুমি পালাচ্ছ আর আমি ধরে রাখছি। আমি চাই তুমি আমাকে ভয় থেকে নয়, অনুভূতি থেকে মানো, কিন্তু সেটা পেতে গেলে আমাকে তোমার সামনে থাকতেই হবে। দূরে দাঁড়িয়ে ভালোবাসা হয় না। আমি জানি না শেষটা কি হবে, শুধু জানি এখনো আমার মন রাজি না। রাজি আজ না হলেও কাল হবে, জোরে নয়, ধীরে ধীরে। আমি লড়াই করব তোমার মন জিততে, শরীর না। ঘরটা আবার নীরব হয়ে গেল। জনের মাঝখানে দাঁড়িয়ে রইল না বলা হাজার কথা। একদিকে অনিকের অস্কার, আরেকদিকে সাইমার জেদি রোমান্টিক অপেক্ষা। বিকেলের আলোটা জানালার কাজ ছুঁয়ে ঘরে ঢুকছে। ঘরের ভেতর আলো থাকলেও শান্তি নেই, কারণ দুটো মানুষের মাঝে জমে আছে না বলা হাজারটা কথা। বারান্দায় বসে থাকা সাইমা হঠাৎ চোখ তোলে, দেখে অনেক বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। কোথায় যাচ্ছ অনি? এই বিকেলেও কি ঘরের ভেতর তোমার মন বসে না, নাকি বাইরে না গেলে তোমার নিঃশ্বাসই আটকে যায়? বাইরে যাচ্ছি কারণ এই চার দেওয়ালের ভেতর থাকলে আমার বুকের ভেতরটা ভারী হয়ে আসে। মনে হয় কেউ অদৃশ্য হাতে আমার শান্তিটা চেপে ধরেছে। বাইরে কি পাও তুমি? এই ঘরে তো আমি আছি, তোমার সংসার আছে, তারপরও কেন বারবার পালাতে চাও বলো তো? ঘরে থাকতে আমার ভালো লাগে না, কারণ এখানে থাকলেই মনে হয় আমি নিজের মতো থাকতে পারছি না। সবসময় যেন কারো নিয়মে, কারো শাসনে চলতে হচ্ছে। কেন ভালো লাগে না অনিক? আমি কি তোমার উপর এতটাই বোঝা হয়ে গেছি, নাকি আমার পাশে থাকলেই তোমার দম বন্ধ লাগে? দম বন্ধ লাগে ঠিকই, অক্সিজেনের অভাবে না, বরং তোমার জোর আর রাগের ভেতরে আটকে পড়ে গিয়ে। তাহলে আমি কি তোমার শ্বাস নেওয়ার পথ বন্ধ করে রাখছি? আমি কি তোমাকে ভালোবাসতে গিয়ে তোমার স্বাধীনতাই কেড়ে নিচ্ছি? তুমি ভালোবাসো ঠিকই, কিন্তু ভালোবাসাটা বোঝানোর বদলে শাসন করো, আর আমি ভালোবাসার নামে শাসন নিতে পারি না সাইমা আপু। আমি শুধু চাই তুমি আমার হও, কিন্তু তুমি তো এমনভাবে দূরে সরে যাও যেন আমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। ভুল না, কিন্তু হঠাৎ চাপিয়ে দেওয়া একটা সম্পর্কের ভেতর সবাই একভাবে শ্বাস নিতে পারে না। তারপর সে বেরিয়ে যায়। সাইমা একা দাঁড়িয়ে থাকে, রোদ থাকলেও তার ভেতরে শুধু ছায়া জমে ওঠে। আড্ডার জায়গায় জমে থাকা খুব বিকেলে রোদ গড়িয়ে সন্ধ্যার ছায়া নামছে। ঘর থেকে বেরিয়ে অনেক সোজা চলে আসে ওদের পুরনো আড্ডার জায়গায়, যেখানে হাসি, গল্প আর বন্ধুত্ব থাকতো। আজ সেখানে শুধু তার বুক ভরা রাগ। এসে বসে একটা বেঞ্চে বসে থাকা বন্ধুরা তাকিয়ে থাকে। একজন এগিয়ে এসে মুচকি হেসে বলে, কি রে, আবার চলে আসলি? ভেবেছিলাম আজ তো ভাবি কিছু বলবি। নতুন বউ রেখে কি আর ছেলেরা এত সহজে আড্ডায় আসে নাকি? ভাবি বলবি না, শুনে রাখ। আগে যেমন আপু বলতিস ঠিক তেমনই আপু বলবি, কারণ তোদের মুখে ওই নতুন নামটা একদম ভালো লাগে না। আগে তো তোর চাচাতো বোন ছিল ঠিকই, কিন্তু এখন সে শুধু তোর আপু না, এখন তোর বউ হয়ে গেছে। অনেক নাম বদলালো, সম্পর্ক বদলায়। যে বিয়ে আমি মন থেকে মানি না, যে সম্পর্কে আমাকে জোর করে আটকে রাখা হয়েছে, সেই সম্পর্কের কোনো সম্বোধনই আমার ভালো লাগে না। বউ বলা তো দূরের কথা, আমি এখনো তাকে আপুই ভাবতে চাই। কিন্তু সমস্ত আর তোর মনের কথা বোঝে না। সবাই দেখবে কাগজে কলমে কি লেখা আছে। তুই যতই না মানিস, লোকের চোখে সে এখন তোর স্ত্রী। লোকের চোখে যা খুশি হোক, আমার চোখে সে এখনো সেই আপুই, যাকে একসময় সম্মান করতাম, ভয় পেতাম, কিন্তু কখনো বউ ভাবিনি, ভাবতেও পারি না। কিছুক্ষণ নীরবতা নামে। আড্ডার জায়গাটা হঠাৎ ভারী হয়ে ওঠে। অনেক আবার বসে পড়ে। বুঝিস, সবাই ভাবে বিয়ে মানেই সুখ, কিন্তু কেউ বোঝে না জোর করে বেঁধে দিলে সম্পর্ক না, শুধু শ্বাসরোধ হয়। সময় লাগবে রে, রাগে কিছু হয় না। কখনো কখনো মানুষ না চাইলেও জীবন তাকে নতুন পথে হাঁটতে বাধ্য করে। আমি হাঁটতে চাই নিজের ইচ্ছায়, কারো জোরে নয়, কারণ জোর করে পাওয়া সম্পর্ক শেষ পর্যন্ত কাউকেই শান্তি দেয় না।
চারপাশে সন্ধ্যার বাতাস বইতে থাকে আর অনেকের বুকের ভেতর জমে ওঠে আরো না বলা যুদ্ধ। আড্ডার জায়গায় পাশের ছোট দোকানটায় হলুদ আলো জ্বলছে। চারপাশে সন্ধ্যার নীরবতা আর অনেকের বুকের ভেতরের আগুনের মতো জ্বালা। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে সোজা দোকানের সামনে গিয়ে থামে। ভাই একটা সিগারেট দেন। কথাটা শুনে বন্ধুর চোখ কপালে ওঠে। সে দ্রুত অনেকের হাত ধরে ফেলে, যেন সে কিছু ভুল শুনলো। কি বলছিস রে? সিগারেট তো তুই কখনোই খাস না, আজ হঠাৎ এসব মাথায় ঢুকলো কই থেকে? অনেক গভীর নিঃশ্বাস নেয়, চোখে জমে থাকা ক্লান্তি আর ক্ষোভ একসাথে বের হয়। বুঝিস না তুই, ভেতরে এত টেনশন জমে আছে যে শ্বাস নিতেই কষ্ট লাগে। আজ না খেলেই শান্তি পাবো না। আরে পাগল, এভাবে নিজেকে নষ্ট করিস না। ধরে নে, যদি সাইমা আপু জানতে পারে, রাগ করে বসলে তখন কি করবি? সাইমা নামটা শুনেই অনেকের মুখ শক্ত হয়ে যায়। সে ঠোঁট চেপে ধরে, তারপর গলা ভারী করে বলে, আমি কারো গোলাম না যে তার রাগ খুশির ওপর আমার চলাফেরা ঠিক হবে। আমি মানুষ, কারো সম্পত্তি না। আমি নিজের মতো চলবো, কারো অনুমতি নিয়ে শ্বাস নেব না। দোকানদার ধীরে সিগারেট এগিয়ে দেয়। অনেক হাতে নেয়, কিন্তু চোখে এখনো অস্থিরতা। বন্ধু শান্ত করার চেষ্টা করে। রাগের সিদ্ধান্ত নিলে পরে আফসোস হয় অনেক। সবকিছু জীবনে যুদ্ধ বানিয়ে ফেলিস না। জীবনে কখনো কখনো হার মানলেই শান্তি পাওয়া যায়। আমি হার মানতে ভয় পাই না, কিন্তু যেখানে আমার সম্মানটাই চাপা পড়ে যায় সেখানে মাথা নোয়ানোকে শান্তি বলে না, ওটা শুধু নিজেকে ভাঙা বলে। সে আকাশের দিকে তাকায়। ধোয়ার গন্ধ, সন্ধ্যার বাতাস আর বুকের ভেতরে কষ্ট, সব মিলিয়ে অনেকের জীবনটা যেন ধীরে ধীরে অন্য পথে মোড় নিচ্ছে। যে ছেলেটা কখনো সিগারেট ছুতো না, আজ সে টেনশনের ভারে নিজেকেই চিনতে পারছে না। রাত অনেকটা নেমে এসেছে। চৌধুরীর বাড়ির করিডোরে নিস্তব্ধতা, শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ। দরজাটা ধীরে খুলে ভেতরে ঢোকে অনেক। চোখে ক্লান্তি, মুখে বিরক্তি ছাপ। বেলকনির পাশে দাঁড়িয়ে থাকা সাইমা ঘুরে তাকায়। এত দেরি করলে কেন অনেক? ঘরটা সারাদিন তোমার অপেক্ষায় থাকি, আর তুমি বাইরে ঘুরে রাত বানিয়ে ফেলো। বাড়ি আসতে ইচ্ছে করছিল না, এখানে ঢুকলেই দম বন্ধ লাগে, তাই সময়টা বাইরে কাটালাম। কথাটা শুনে সাইমার বুকের ভেতর কেমন করে ওঠে। সে ধীরে ধীরে অনেকের কাছে এগিয়ে আসে। হঠাৎ বাতাসে আলাদা গন্ধ লাগে তার। সাইমা ভুরু কুচকে বলে, দাঁড়াও, এই গন্ধটা কি? তুমি কি সিগারেট খেয়েছো অনেক? হ্যাঁ, খেয়েছি। উত্তরটা যেন আগুনে ঘি ঢেলে দিল। সাইমা চোখ বড় হয়ে যায়। সে হঠাৎ রেগে যায়। কি বলছো? তুমি তো কখনো এসব খেতে না, হঠাৎ করে নিজের শরীর নষ্ট করছো কেন? ভালো লাগছিল না সাইমা আপু, মাথার ভেতর এত চাপ ছিল যে নিজেকে সামলানো যাচ্ছিল না, তাই খেলাম। সিগারেট খেলে কি মানুষ ভালো হয়ে থাকে নাকি? টেনশন কমে নাকি? না আরো ধীরে ধীরে নিজেকে শেষ করে দেয়? আমার টেনশনটা তুমি বুঝবে না, কিন্তু ওই ধোঁয়াটুকু অন্তত মাথার ভারটা কিছুক্ষণের জন্য হালকা করে। মনে রাখো অনেক, আর যদি কখনো তোমাকে সিগারেট খেতে দেখি তাহলে থাপ্পড় মেরে গাল লাল করে দেব। ভালোবাসা দিয়ে বোঝাতে না পারলে রাগ দিয়েই বোঝাবো। আমার লাইফ, আমার ইচ্ছে সাইমা আপু। আমি কারো আদেশে শ্বাস নেই না। কি খাবো, কি করব, সেটা আমি নিজেই ঠিক করব। দুজনের মাঝখানে হঠাৎ নীরবতা নামে। রাতের অন্ধকার জানালা ছুঁয়ে ভেতরে ঢুকে পড়ে। সাইমা ধীরে কিন্তু গভীর স্বরে বলে, তুমি যদি নিজের মতো চলতে চাও তাহলে বুঝে চলো অনেক, কারণ আমি তোমাকে হারানোর ভয়ে এতটা রেগে যাই। অনেক কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে আর ধোয়ার গন্ধের সাথে মিশে থাকে। দুজনের অদৃশ্য যুদ্ধ। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে অনেক, মুখে ঠান্ডা পানির ছোঁয়া, কিন্তু চোখে শান্তি নেই। আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেকে দেখে নেয়। চেহারাটা একই আছে, কিন্তু ভেতরের মানুষটা প্রতিদিন বদলে যাচ্ছে। বাইরে থেকে সাইমার ডাক ভেসে আসে, অনেক চলো নিচে যাই, ডিনার রেডি, সবাই অপেক্ষা করছে। অনেক কোনো কথা না বলে দরজা খুলে বের হয়। দুজন পাশাপাশি হাঁটে, কিন্তু মাঝখানে যেন অদৃশ্য একটা দেওয়াল। ডাইনিং টেবিলে সবাই বসে গেছে। অনেকের বাবা খবরের কাগজ নামিয়ে ছেলের দিকে তাকান। অনেক, এখন তো বিয়ে হয়ে গেছে, এবার একটা চাকরি করো। বিয়ের পরে এভাবে বেকার পড়ে থাকা মানায় না। অনেক চেয়ার টেনে বসতে বসতে থেমে যায়, চোখ তুলে বাবার দিকে তাকায়। বিয়ে আমি করতে চাইনি বাবা, তাই দয়া করে আমার সামনে এই বিয়ের কথা বারবার তুলবেন না। আমার মাথা এমনিতেই ঠিক নেই। কথাটা শুনে বাবার কপালে ভাঁজ পড়ে, কণ্ঠ শক্ত হয়ে ওঠে। তিনি একটু রাগী কণ্ঠে বলল, বিয়ে যখন হয়ে গেছে তখন এসব না মানি কথা আর চলে না। অন্তত সাইমাকে সম্মান দেয়, সে এখন এই ঘরের বউ। সম্মান তো আমি করি বাবা, আজও করি, কালও করব, কিন্তু আমি তাকে সম্মান করি একজন বোন হিসেবে, স্ত্রী হিসেবে মন থেকে মানতে পারছি না। টেবিলের চারপাশ হঠাৎ চুপ হয়ে যায়। চামচের শব্দ পর্যন্ত কেমন ভারী লাগে। বাবা রেগে গলা চড়িয়ে বলেন,
এই কথা বলেই তুমি ওকে অপমান করেছো অনেক। বউকে বোন বলাটা সম্মান নাম, ওটা সম্পর্ক ভেঙে দেওয়ার নাম। আমি কাউকে অপমান করতে চাই না বাবা, বিশ্বাস করুন। আমি কারো চোখের জল দেখতে পছন্দ করি না, কিন্তু নিজের মনের বিরুদ্ধে গিয়ে নাটক করে ভালো স্বামী হওয়াও আমার পক্ষে সম্ভব না। জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্কের ভেতর থেকে মানুষকে ভেঙে দেয়, আর ভাঙা মানুষ দিয়ে কোনো সংসার টেকে না। বাবা ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন, রাগ আর চিন্তা দুটোই চোখে ভাসে। তুই বুঝিস না অনেক, জীবন শুধু মনের ইচ্ছায় চলে না, দায়িত্ব নিতে হয়। আর বিয়ের পরের দায়িত্ব নামই সংসার। দায়িত্ব এড়াতে চাই না বাবা, চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু দয়া করে আমার অনুভূতিকে মিথ্যা বানাতে বলবেন না। যেটা মন মানে না সেটা জোর করে মানানো যায় না। টেবিলের একপাশে বসে থাকা সাইমা চুপচাপ সব শুনছে। তার চোখে জমে ওঠে না বলা কষ্ট, কিন্তু সে কিছু বলে না। ডাইনিং রুমে তখন শুধু খাবারের গন্ধ না, বেঁচে থাকে সম্পর্কের ভার আর অনেকের বুক ভরা দ্বন্দ্ব, যেখানে দায়িত্ব আর অনুভূতি একই পথে হাঁটতে পারছে না। ডাইনিং টেবিলের উপর খাবার সাজানো, কিন্তু কারোর হাত ঠিকমতো এগোয় না। অনেক আর বাবার কথার রেশ এখনো বাতাসে ভাসছে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে হঠাৎ সাইমা চেয়ার পেছনে ঠেলে উঠে দাঁড়ায়। তার চোখে জমে থাকা কষ্ট আর মুখে অদ্ভুত শক্ত ভাব। সাইমা কারোর দিকে না তাকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ায়। অনেকের মা তাড়াতাড়ি বলে ওঠেন, সাইমা মা, এইভাবে না খেয়ে কোথায় যাচ্ছিস? খেয়ে যা মা, সারাদিন কিছু তো খাস নাই। সাইমা থেমে যায়, ঘুরে তাকায়, চোখে ক্লান্ত হাসি। সে নিজের কষ্ট কাউকে দেখাতে চায় না। আর খেতে ইচ্ছে করছে না চাচি, গলা দিয়ে কিছু নামছে না। আপনারা খান, আমি একটু উপরে যাই। কথাগুলো বলে সে ধীরে ধীরে সিঁড়ি ভাঙতে থাকে, পেছনে তাকায় না একবারও। ডাইনিং রুমে হঠাৎ ভারী নীরবতা নামে, চামচ থেমে যায়, কথাও থেমে যায়। অনেকের মা ছেলের দিকে তাকান, চোখে রাগ আর কষ্ট। দেখেছিস অনেক, মেয়েটাকে খেতেও দিলি না, এমন কথা বললি যে ওর মুখের গ্রাসও নামলো না। অনেক ধীরে চেয়ার ঠেসে বসে পড়ে, গলায় জেদ জমে ওঠে। তার কিছু করার নেই, সে নিজেও কষ্টে আছে। আমি কি করেছি মা? আমি তো শুধু সত্যি কথাই বলেছি, যা মনে হয় তাই বলেছি, মিথ্যা অভিনয় করিনি। সত্য বলারও একটা সময় আর ভাষা থাকে অনেক, সব সত্য সব জায়গায় বলা যায় না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি, কিন্তু কেউ যদি সত্য শুনে কষ্ট পায় তাতে আমার কিছু যায় আসে না, কারণ নিজের মন ভেঙে অন্যকে খুশি রাখার মানুষ আমি না। এভাবেই যদি চলিস, তুই শুধু সাইমাকে না, একদিন নিজেকেও হারাবি। সম্পর্কে শুধু জেদ থাকলে শেষে কেউই যেতে না। অনেক চুপ করে থাকে, তার চোখে একদিকে দৃঢ়তা, আরেকদিকে না বোঝা দ্বন্দ্ব। সিঁড়ির উপরে তখন সাইমা ঘরের দরজা বন্ধ হয়ে যায়। ভেতর হয়তো সে কাঁদছে, অথবা নিজেকে শক্ত করার চেষ্টা করছে। আর নিচে ডাইনিং রুমে পড়ে থাকে অনেকের বলা সত্য আর সাইমার না খাওয়া খাবার, দুটোই অসম্পূর্ণ। রাত অনেক গভীর। চৌধুরী বাড়ির ছাদ ছুঁয়ে চাঁদের আলো নেমে এসেছে বেলকনিতে। হালকা বাতাসে পদ্মা দুলছে, আর তার ফাঁকে দাঁড়িয়ে আছে সাইমা, চোখে পানি, বুকে চাপা দীর্ঘশ্বাস। সে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে নিজেকে বলে, কেন এমন হলো আমার সাথে? আমার জীবনে তো এমন হওয়ার কথা ছিল না। সবকিছু উল্টে গেল এক মুহূর্তে। তবু আমি সব ভুলে নতুন করে শুরু করতে চেয়েছিলাম। আমি তো কারো ক্ষতি চাইনি, শুধু একটু আপন মানুষ চেয়েছিলাম। কিন্তু আমার ভাগ্যে বোধহয় সুখ নামের জিনিসটাই লেখা নেই। তার কান্না বাতাসে মিশে যায়। ভেতর থেকে দরজার শব্দ হয়। অনেক রুমে ঢোকে, একবার তাকিয়ে দেখে সাইমা বেলকনিতে দাঁড়িয়ে আছে। কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে, মুখ ঘুরিয়ে নেয় দেওয়ালের দিকে। কিছুক্ষণ পর সাইমা নিজেকে সামলায়, চোখ মুছে ধীরে ধীরে রুমে আসে। তার পা যেন ভারী হয়ে গেছে। সে অনেকের পাশে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলে বলে, অনেক একটু কথা বলো, আমাকে একটু ভালোবাসো না। আমার খুব একা লাগছে। এই ঘরে থেকেও আমি নিজেকে খুব পর মনে হচ্ছে। এসব কথা বলো না সাইমা আপু, তুমি সীমা ভুলে যাচ্ছ। তুমি কিভাবে তোমার ছোট ভাইয়ের সামনে এভাবে দুর্বল হয়ে কথা বলতে পারো? ভাই না অনেক, আজ সবাই আমাকে তোমার স্ত্রী বলছে। আমি শুধু একটু আশ্রয় চাইছিলাম, কিছু বেশি না, শুধু একজন আপন মানুষের অনুভূতি। সে ধীরে অনেকের দিকে এক কদম এগোয়। হাত বাড়াতে চাইলে অনেক হঠাৎ উঠে বসে। অনেক রাগী গলায় বলে, থামো সাইমা আপু, জোর করে কাছে আসা ভালোবাসা না, ওটা শুধু চাপ তৈরি করে। আমাকে দম বন্ধ করো না। সে হালকা করে সাইমাকে দূরে সরিয়ে দেয়। সাইমা পিছিয়ে যায়, চোখ ভরে ওঠে। আমি জোর করতে চাইনি অনেক, আমি শুধু ভাঙা মন নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম তুমি অন্তত কথা বলবে। কথা বলবো, সম্মান দেব, কিন্তু এখনো আমি যেটা নই
সেটা হতে আমাকে বাধ্য করো না। ঘরটা আবার নীরব হয়ে যায়। বেলকনির পর্দা নড়ে চাঁদের আলোয় পড়ে দুজনের মাঝখানে। একজন চাই ধরে রাখতে, আরেকজন চাই দূরে থাকতে। রুমের ভেতর আলো আধো অন্ধকার। বেলকনির পর্দা নড়ছে বাতাসে, আর তার মাঝেই দাঁড়িয়ে আছে দুটো মানুষ, একজন ভাঙা আশা নিয়ে, আরেকজন জমে থাকা দ্বন্দ্ব নিয়ে। সাইমা চোখ ভেজা অবস্থায় অনিকের দিকে তাকায়, কণ্ঠে চাপা কষ্ট কিন্তু ভেতরে প্রবল জেদ। আমি তো তোমার স্ত্রী অনেক, আমার কাছে আসতে কি সমস্যা? আমার সঙ্গে কথা বলতে, একটু আদর করতে চাইতে এত ভয় কিসের? স্বামীর কাছে ভালোবাসা চাইলে কি মানুষ অপরাধী হয়ে যায়? কথাগুলো বলতে বলতে তার গলা কেঁপে ওঠে। সে আরো স্পষ্ট করে বলে, আমি তো কিছু জোর করে চাইনি, শুধু একটু আপন মানুষ চেয়েছি। এই ঘরে বউ হয়ে থেকেও যদি স্বামীর কাছ থেকে পর মনে হয়, তাহলে সেই বিয়েটার মানে কি? অনেক ধীরে উঠে দাঁড়ায়, চোখে রাগের চেয়ে বেশি আছে অসহায়তা। সে কিছু করতে পারছে না। যদি আমি তোমাকে স্ত্রী মানতে পারতাম তাহলে হয়তো এসব সমস্যা হতো না। তখন কাছে আসা, কথা বলা সবই স্বাভাবিক লাগতো। কিন্তু যাকে মন মানে না, যাকে হৃদয় গ্রহণ করে না, তার সামনে নিজেকে জোর করে বদলানো যায় না। আমি এখনো তোমাকে স্ত্রী হিসেবে নিতে পারছি না, তাই আমার কাছে সব কিছুই কঠিন লাগে। অনিকের গলা এবার কঠোরতা আসে। সে চায় না কঠোরতা দেখাতে, কিন্তু নিজের রাগ সে সামলাতে পারে না। আর আমার সামনে নিজেকে ছোট করে তুলো না সাইমা আপু। তুমি নিজেকে সস্তা করছো। ভালোবাসা ভিক্ষা করলে পাওয়া যায় না, ওটা দুইজনের মনের সম্মতিতে হয়। সাইমার চোখ বড় হয়ে যায়, তার বুকের ভেতর জমে থাকা কথা বেরিয়ে আসে। স্বামীর কাছে আদর চাওয়াতে কেউ সস্তা হয় না অনেক। ওটা দুর্বলতা নয়, ওটা বিশ্বাস। আমি তোমার কাছে চেয়েছি, আমি তোমাকে নিজের মানুষ ভাবতে চাই। জোর করে না, ভয় দেখিয়ে না, শুধু মন দিয়ে। যদি এই ঘরে থেকেও আমাকে ভিখারি মনে করো, তাহলে বুঝে নিও আমি শুধু বউ না, আমি একজন মানুষও। অনেক চুপ করে থাকে, তার চোখে এবার রাগ কম, দ্বিধা বেশি। অনেক ধীরে বলে, আমি তোমাকে মানুষ হিসেবেই সম্মান করি, কিন্তু সম্পর্কটা মানতে আমাকে সময় দাও। আজ যদি আমি মিথ্যা ভালোবাসা দেখাই, কাল সেটা আরো বড় কষ্ট হয়ে ফিরে আসবে। ঘরের ভেতর আবার নীরবতা নামে। চাঁদের আলো দুজনের মাঝখানে পড়ে। একজন চাইছে ভালোবাসা, আরেকজন চাইছে সময়। রাত গভীর। অনেক বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত। তার চোখ স্ক্রিনের দিকে, মন অন্য কোথাও নেই। সারা ঘর নিস্তব্ধ, শুধু বাতাসে বেলকনির পর্দা নড়ে। বেলকনিতে বসে আছে সাইমা। চাঁদের আলো তার চোখে পড়ে, কিন্তু তার মন খালি। সাইমা ভাবছে নিজের ভেতরে কথাগুলো। যদি কাউকে ভালোবাসার আশা দিয়ে সে ভালোবাসার ঘরে প্রবেশ করে তারপর তাকে ছেড়ে চলে যায়, তাহলে সেটাই পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। তার চোখ ভিজে ওঠে, হালকা নিঃশ্বাস ফেলে। শেষ পর্যন্ত বেলকনির রেলিং ধরে বসে সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে রোদ হালকা হয়ে ঘরে আসে। সাইমা নরম পদচারণায় রান্নাঘরে যায়, কফি বানিয়ে অনিকের জন্য রাখে। ঘরে ঢুকে সে লক্ষ্য করে অনিক এখনো বিছানায় শুয়ে আছে। অনেক কফি নিয়ে এলাম, খেয়ে নিও। অনিক চোখ মেলে তাকায়, মুখের ভেতর গম্ভীর ভাব, ঠোঁটে অর্ধেক রাগ অর্ধেক বিরক্তি। এমন বউ সাজার নাটক করো না। কফি কি নাটকের জন্য বানানো? এভাবে সকাল সকাল নাটক দেখালে আমার কি শান্তি থাকবে? আমি তো কখনো নাটক করি নাই অনেক, যা করেছি সব মন থেকে করেছি। কোনো ভান নেই, কোনো অভিনয় নেই। অনেক চুপ করে কফি হাতে নেয়, কিন্তু চোখের কোণ থেকে ঝলমলানি চোখের আভা পড়ে। আমার কাছে সব নাটকই মনে হয়। চাও বা না চাও, আমি যে কোনো অভিনয় বা নাটককে সরাসরি বুঝে ফেলি। সাইমা কফি রাখে, হাতের অস্থিরতা নেই, কিন্তু চোখে লুকানো কষ্টের ছাপ স্পষ্ট। অনেক, এটা নাটক না, এটা শুধু মন থেকে দেওয়া ভালোবাসা। তুমি বোঝার চেষ্টা করো। ঘরের ভেতরটা তখন কেমন জানি থমথমে হয়ে আছে। জানালার পর্দা ফাঁক করে সকালের আলো ঢুকলেও সেই আলো সাইমার চোখে কোনো রং ছড়াতে পারছে না। হাতে ধরা কফির কাপটা একটু কাঁপছে, তবু সে নিজেকে শক্ত করে অনিকের সামনে দাঁড়িয়ে থাকে। অনিক বিছানার পাশে বসে মোবাইল নামিয়ে ধীরে ধীরে তাকায় সাইমার দিকে। দৃষ্টিতে কোনো মায়া নেই, শুধু জমে থাকা বিরক্তি আর অভিমান। অনিক ধীর কিন্তু তীক্ষ্ণ গলায় বলে, এক মন দিয়ে কয়জনকে ভালোবাসা যায় সাইমা আপু? মানুষ কি খেলনার মতো মন বদলায়? সাইমা কথাটা শুনে থমকে যায়, চোখ তুলে অনিকের দিকে তাকায়। সেই তাকানোর ভেতর রাগ নেই, আছে ভাঙ্গা আত্মসমর্পণ আর চাপা কষ্ট। কয়েক সেকেন্ড চুপ করে থাকে, ভারী গলায় বলে, মানুষ বারবার প্রেমে পড়তে পারে অনেক, বারবার ভালোবাসতে পারে। মন তো পাথর না যে একবার ভাঙলে আর কিছুই অনুভব করবে না। আমি তো বলছি না আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসি, কিন্তু আমি চেষ্টা করছি নতুন করে ধীরে ধীরে নিজের ভেতরের ভয়গুলো সরিয়ে রেখে। আর তুমি তো একটুও করছো না।
সাইমার কণ্ঠে তখন আর নরম ভাব নেই, আছে জমে থাকা ক্ষোভ আর অসহায়তা। অনেক ঠোঁট বাঁকিয়ে উঠে দাঁড়ায়, গলার স্বর আরো কঠিন হয়। অনেক বলে, আমি চাই না এমন কাউকে ভালোবাসতে যার মনে অন্য কেউ আছে, যে আমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু ভেতরে আরেকজনকে বাঁচিয়ে রেখেছে। কথাটা যেন সাইমার বুকের মাঝখানে এসে লাগে। সে চোখ বড় করে তাকায়। সাইমা ধীরে কিন্তু স্পষ্ট করে বলে, আমার মনে অন্য কেউ নেই অনেক। যা ছিল তা ছিল অতীত। আমি সেই মানুষটাকে ভাঙা স্মৃতির মতো ফেলে এসেছি। এখন আমি শুধু টিকে থাকতে চাই এই সম্পর্কটার ভেতরে। অনেক ঠান্ডা হাসি, সেই হাসিতে ভালোবাসা নেই, আছে অবিশ্বাস। অনেক বলে, মিথ্যাবাদী মানুষ আমি অপছন্দ করি সাইমা আপু, খুব অপছন্দ করি। সাইমার চোখ ভিজে ওঠে। কফির কাপটা টেবিলে রেখে সে এক পা এগিয়ে আসে, গলায় কাঁপুনি ঢুকে যায়। সাইমা বলে, মিথ্যে বলছি না আমি অনেক। আমি ভেঙে গেলেও মিথ্যে বলতে শিখিনি। তুমি যাকে সন্দেহ বলছো সেটা আসলে তোমার ভয়। তুমি আমাকে বিশ্বাস করতেই চাও না। বিশ্বাস জোর করে তৈরি হয় না। যার মন আগে থেকেই অন্যখানে, তার কথায় ভরসা আসে না। সাইমা তখন আর নিজেকে ধরে রাখতে পারে না। বুকের ভেতরে জমে থাকা কষ্ট গলার ভেতর উঠে আসে। সাইমা বলে, তুমি জানো অনেক সবচেয়ে কষ্টের কি? মানুষ যখন নিজের স্ত্রীকে পাশে রেখেও দূরে ঠেলে দেয়। আমি প্রতিদিন চেষ্টা করছি তোমার কাছে মানুষ হয়ে পৌঁছাতে, কিন্তু তুমি আমাকে অপরাধীর মতো দেখছো। আমি তোমাকে ছুলেও সমস্যা, কথা বললেও সমস্যা, ভালোবাসা চাইলেও সমস্যা। তাহলে আমি এখানে কেন? শুধু একটা নামের বউ হয়ে পড়ে থাকার জন্য? অনেক ধীরে ঘুরে তাকায়, চোখে তখনও কঠিন দেওয়াল। সে তো এমনিতেই মানতে পারছে না, তারপর এসব কথা বিরক্ত লাগছে। অনেক বলে, যতদিন আমি তোমাকে মন থেকে স্ত্রী হিসেবে মানতে পারবো না, ততদিন এসব আশা করো না। সাইমার বুকটা ধক করে ওঠে, গলা ভারী হয়ে যায়। সে নিজের কষ্ট লুকিয়ে মন শক্ত করে বলল, স্বামীর কাছে আদর চাওয়াতে কেউ সস্তা হয় না অনেক। সস্তা হয় তখনই যখন কেউ ভালোবাসার জায়গায় অপমান দেয়। কথাটা বলে সে আর দাঁড়িয়ে থাকতে পারে না, ধীরে পিছনে সরে যায়। চোখের জল নামতে নামতে ঠোঁটে তিক্ত হাসি ফুটে ওঠে। সাইমা মনে মনে বলে, কিছু মানুষ কাছে থেকেও সবচেয়ে দূরের হয়। তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে বেলকনির দিকে চলে যায়। বাড়ির ভেতরে সকালের নরম আলো ছায়া ফেলে। সেই আলোর ভেতরে অনেক উঠে দাঁড়ায়, চায়ের কাপ হাতে নিয়ে এক নিঃশ্বাস ফেলে। ভেতরে অচেনা একটা আশার হাওয়া। অনেক ধীরে বলে, বাবা আমি চাই এই বাড়ির ব্যবসাতেই বসতে চাই, নিজের মতো কিছু করতে চাই। অনেকের চোখে আছে দৃঢ়তা আর মুখে কিছুটা উদ্দীপনা। অনেকের বাবা হেসে বলেন, এটা তো ভালো কথা। অনেক ঠিক আছে, তুমি চাইলে শুরু করো। পরিবারের ব্যবসা তোমার মতো বুদ্ধিমানের হাতে গেলে নিশ্চয়ই ভালো হবে। সবকিছু শান্ত মনে হলো ঘরের ভেতরে একটা ছোট্ট ফাঁক রয়ে গেছে। সকালে নাস্তা সাজাচ্ছে। অনেক চারপাশে চোখ বুলিয়ে দেখলো সাইমা নেই। কোনো শব্দ নেই, কোনো পদচারণার ছাপ নেই, শুধু নিঃশব্দ ঘর আর টেবিলে সাজানো সকালের খাবার। অনেক একটু চুপ থেকে মনে মনে বলল, সাইমা আজ এখানে নেই, চাইলে পাত্তা দিতে পারি না। কেউ নেই মানে কেউ নেই। তবে ভেতরে একটা খালি জায়গা যেন তাকে তাড়া করছে। অনেক কাঁপাতে চা ধরে বসে থাকে, মনটা চাপা অনুভূতি নিয়ে ভরা। সারাদিনের কল্পনা, ব্যবসার চিন্তা সবই যেন এক পাশে পড়ে। সাইমার অনুপস্থিতি মনে করিয়ে দিচ্ছে যে শুধু তার পাশে না থাকার ফলে তার ঘরটা ভরে আছে নিঃশব্দে। অনেক হালকা নিঃশ্বাস ফেলে আর ভাবতে থাকে, কিছুদিন আগে যে মানুষকে আমি বউ হিসেবে মানতে চাইনি, আজ তার অনুপস্থিতি দেখেই মনে হচ্ছে তার কাছে একটা অসমাপ্ত চাওয়ার জিনিস রয়ে গেছে। সেই ছোট্ট ফাগাতরা মনে করিয়ে দেয় ভবিষ্যতের সমস্ত ঝগড়া, সমস্ত দ্বন্দ্ব এখনো শেষ হয়নি। সাইমা কোথায়, কেন নেই তা জানার চেষ্টা অনেক আজ করেনি। শুধু নিজের ইচ্ছার মতো দিনের শুরু নিয়েছে। সকালের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। পর্দার ফাঁক দিয়ে রোদের রেখা এসে পড়ছে মেঝেতে। অনেক আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। চেহারায় ক্লান্তি, চোখে অদ্ভুত এক বিরক্তি জমে আছে। হঠাৎ তার চোখ পড়ে বেলকনির দিকে। সাইমা সেখানে চুপচাপ বসে আছে, হাঁটু ভাঁজ করে দুই হাত জড়িয়ে, চোখ দুটো দূরে কোথাও হারিয়ে গেছে। অনেক একটু থেমে বলে, সকালে খেতে গেলে না কেন? সবাই বসেছিল, তুমি আসলে না। একবেলা না খেলে কেউ মরে যায় না অনেক। জীবনের না খাওয়ার চেয়েও বড় কষ্ট আছে। এইভাবে কথা বলছো কেন? কাল থেকে তোমার ভাষা বদলে গেছে। সাইমা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায়, চোখে জমে থাকা কষ্ট আর অভিমান লুকায় না। সাইমা বলে, আমি তো তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা। আমার জন্যই তো তোমার দম বন্ধ লাগে, আমার জন্যই তো তুমি নিজের মতো করে চলতে পারো না। আমি না থাকলেই তো তুমি শান্তি পাবে, তাই ভাবছি আমি আর তোমাকে বিরক্ত করব না।
কথাগুলো বলার সময় সাইমার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সে কান্না লুকিয়ে রেখেছে অহংকারের ভেতরে। ভেতরে ভেতরে সে ভেঙে যাচ্ছে, তবুও অনেকের সামনে দুর্বল হতে চায় না। অনেক হালকা হাসির মতো করে বলে, এইসব ইমোশনাল কথা বলে আমাকে ইমপ্রেস করতে এসো না। ভালো লাগে না এসব নাটক, বরং আরো বিরক্ত লাগে। সাইমা কিছুক্ষণ চুপ করে থাকে, তার চোখ নামিয়ে নেয়, ঠোঁট দুটো কেঁপে ওঠে, কিন্তু কোনো শব্দ বের হয় না। যে মানুষটা একটু আদরে আশায় ছিল, সে আজ নিজের কষ্ট গিলেই বসে থাকে। অনেকের কথাগুলো যেন তার বুকে পাথর হয়ে বসে যায়। অনেক ব্যাগ তুলে নেয়, ঘড়ি পরে একবারও পেছনে না তাকিয়ে বলে, আমি অফিসে যাচ্ছি। তারপর দরজা খুলে বেরিয়ে যায়। দরজায় শব্দটা ঘরে ধাক্কা মেরে পড়ে। সাইমা বেলকনিতেই বসে থাকে, হাওয়ায় তার ওড়না নড়ে, কিন্তু বুকের ভেতরে ভার নড়ে না। সাইমা মনে মনে বলে, আজ আমি নাটক হয়ে গেলাম। ভালোবাসা যদি বিরক্তির নাম হয়, তাহলে আমি হয়তো ভুল মানুষকে ঠিক করতে চেয়েছি। নিচে অনেকের গাড়ির শব্দ মিলিয়ে যায়, আর উপরে বেলকনিতে বসে থাকে এক অভিমানী স্ত্রী, যার চোখে জল আছে কিন্তু ঠোঁটে কোনো অভিযোগ নেই। অনেক অফিসে ঢুকতেই পুরো রুমে হট্টগোল। কর্মীরা সবাই বলে, ওয়েলকাম স্যার। অনেক নিজের মধ্যে অস্থির। আজ থেকে অফিসের দায়িত্ব তার হাতে। ক্লান্তি, অভিমান, নতুন দায়িত্ব সব মিশে আছে তার চোখে। অনেক ধীরে ধীরে নিজের কক্ষে যায়। পিয়েকে ডাকছে। পিয়ে আসতেই দুজনেই অবাক, কারণ সেই পিয়ে নীলা, অনেকের ছোটবেলার বন্ধু। একটা সময় সে সঙ্গে খেলেছে, হাসি খুশি ভাগাভাগি করেছে। আজ তার পিয়ে হিসেবে সামনে দাঁড়িয়ে আছে। নীলা এক দৌড়ে এসে অনেককে জড়িয়ে ধরে বলে, অনিক, তোর সাথে এতদিন পরে দেখা, আমি তো ভাবতেই পারছি না এই তোদের অফিসে। আজ থেকে আমার অফিস শুরু। কাজের শুরুটা একটু ব্যক্তিগত হতে পারে। আমার যে কি ভালো লাগছে তোকে পেয়ে। আজকে দিনটা যেন আরো সুন্দর হয়ে গেল। দুজনের চোখে ছোট ছোট স্মৃতির ঝলক। বাচ্চা বয়সে দিনগুলো মনে পড়ে, হাসি, খেলা, নৃত্য, ছোট ছোট দুষ্টামি। এবার সবটা অফিসের রুমে মিলেছে, কিন্তু অদ্ভুত এক উত্তেজনার ভেতরে অনেক একটু হাসে। তারপর অফিসের কাজে মন দেয়। কাগজপত্র, ফাইল, কর্মীদের রিপোর্ট, সবকিছু নতুন করে বুঝতে হবে। নীলা তার পাশে বসে সাদাসিধে ভাষায় বলে, তোকে সব দেখাবো, কাজটা কিভাবে চলে যাবে সব কিছু। ঠিক আছে, দেখাও। আজ থেকে আমি সব নিজের চোখে দেখব। এদিকে বাড়ি। সাইমা একা বসে আছে, চায়ের কাপ হাতে নিয়ে তাকিয়ে আছে দূরে। কেউ নেই পাশে, ঘর নিঃশব্দ। ভেতরে মন খারাপ আর অভিমান নিয়ে সে বসে আছে। সাইমা ধীরে ধীরে মনে মনে বলে, যদি তুমি পাশে থাকতে আজকের সকালটা হয়তো আরো সুন্দর হতো, কিন্তু এখন সব শান্তি যেন হারিয়ে গেছে। দুজনের জীবন একসাথে চলছে। একদিকে অফিসের ব্যস্ততা, একদিকে নিঃশব্দ ঘর। আর সাইমার মন যেন ধীরে ধীরে টানে ভেঙে যাচ্ছে। অনেক বাড়িতে ঢুকতে তার মা চামচ হাতে রান্নাঘর থেকে ডাকলেন। অনেক কেমন গেল অফিস? অনেক ধীরে সিঁড়ি পেয়ে ওঠে, চোখে একটা হালকা স্বস্তি নিয়ে মাকে বলল, এতদিন পরে আজ একটু শান্তি পেলাম। মন খুলে নিঃশ্বাস নিতে পারলাম। যা ফ্রেশ হয়ে নে। অনেক রুমের দরজা খুলে দেখল সাইমা শুয়ে আছে বিছানায়, চোখ বন্ধ করে হালকা নিঃশ্বাস নিচ্ছে। অনেক একটু অবাক হয়ে বলল, এই অসময়ে শুয়ে আছো কেন? এমনি। আজ অফিস কেমন লাগলো? ভালো লাগছে তো? খুব ভালো। আজ একটু মন শান্তি লাগছে। আজ আমার বান্ধবীর সাথে দেখা হয়েছে, ওকে দেখেই মন ভালো হয়ে গেল। সাইমা চুপচাপ শুয়ে আছে। ভেতরে একটা অদ্ভুত কষ্ট জমে আছে। মন খারাপের সাথে একটু জ্বালা মিশে আছে। তার ভেতর দিয়ে চিন্তা চলে যায়। সাইমা মনে মনে বলল, আমাকে দেখলে তার দম বন্ধ হয়ে যায়, আর বান্ধবী দেখতে হলে শান্তি লাগে। যদি তার জীবনে সে শান্তি খুঁজে পায়, তাহলে নিশ্চয়ই ও তার গার্লফ্রেন্ড। সাইমার মনে কষ্টের ঢেউ আসে। সে বুঝতে পারে সে জোর করে তার জীবনে ঢুকে পড়েছে। আর আজ অফিসে তার বান্ধবীর কথা শুনে তার নিজেরই অস্তিত্ব যেন ছোট হয়ে গেছে। সাইমা আবার চোখ বন্ধ করে রাখে, হালকা নিঃশ্বাস ফেলে, নিজেকে সম্বোধন করে। অনেককে বিরক্ত না করার চেষ্টা করবে, কিন্তু ভেতরের মনটা চেঁচিয়ে ওঠে তার স্বপ্ন, তার ভালোবাসা আরেকজনের জন্য আজ আর সমান নয়। রাত নেমেছে, ডাইনিং টেবিলের আলোটা জ্বলছে মিলাট করে। সবাই চুপচাপ বসে আছে, কিন্তু ঘরের ভেতর অদ্ভুত এক অস্বস্তি ঘুরে বেড়াচ্ছে। অনেকের মা একটু ভেবে ধীরে বললেন, অনেক, তোদের সম্পর্কটা ঠিক করার জন্য কোথাও থেকে ঘুরে আসা উচিত। এইভাবে এক ছাদের নিচে থেকেও দূরে দূরে থাকলে কিছু ঠিক হয় না। মা, বাড়িতে থাকলে দম বন্ধ হয়ে যায়, আর বাইরে গেলে মনে হয় মরেই যাব। কোনোটাতেই শান্তি নাই। এসব কি ধরনের কথা অনেক? তুই তো একটুও চেষ্টা করছিস না সম্পর্কটা ঠিক করার, শুধু পালানোর পথ খুঁজছিস। চেষ্টা করে কি হবে মা? আমার তো রুচি হয় না বোনকে বউ ভাবতে।
মনটাই মানে না এই সম্পর্ক। কথাটা শোনা মাত্রই সাইমার বুকের ভেতর কিছু একটা ভেঙে যায়। সে কারোর দিকে তাকায় না, চুপচাপ বসে থাকে, কিন্তু অপমানটা বুকের ভেতর আগুন হয়ে জ্বলে। অনিকের মা রাগী গলায় বললেন, তুমি কিন্তু বেশি বেশি বলছো অনেক, সব কথা মুখে আনতে নেই। ও একটা মানুষ, ওরও মন আছে। সরি মা, কিন্তু কিছু করার নাই, এটাই আমার মনের কথা। মিথ্যা ভালোবাসা দেখাতে পারবো না। সাইমা তখনও কিছু বলে না, চোখের পাতা নামানো। মনে হচ্ছে সবাই তার সামনে কথা বলছে, কিন্তু কেউ তার ভেতরে কান্না শুনছে না। ঠিক তখনই অনিকের ফোন বেজে উঠল। অনিক স্ক্রিনে তাকিয়ে উঠে দাঁড়ায়, হালকা অবাক হয়ে বলে, মা, আমি আসছি। অনেক রুমের একপাশে সরে যায়। ফোন কানে তুলতে তার মুখের ভাব বদলে যায়। অনেক নরম গলায় বলে, হ্যালো নীলা, বলো। সাইমার চোখ অনিচ্ছায় ফোনের দিকে চলে যায়। স্ক্রিনে নাম স্পষ্ট দেখা যায়, নীলা। সাইমার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে ওঠে। মনে হয় কেউ ধীরে ধীরে তার নিঃশ্বাস চেপে ধরেছে। সাইমা মনে মনে বলে, আমার সামনে যে দম বন্ধ অনুভব করে আর অন্য কারো ফোন এলে উঠে দাঁড়িয়ে কথা বলে, তাহলে বুঝি আমি শুধু দায়িত্ব আর নীলা তার শান্তি। সাইমা আর কিছু বলে না, চুপচাপ উঠে নিজের ঘরের দিকে যায়। চোখে পানি জমে, কিন্তু কাউকে দেখাতে চায় না, কারণ কেউ যখন বারবার বোঝায় তুমি আমার পছন্দ না, তখন কষ্টটা শুধু চোখে নয়, পুরো আত্মায় লেগে থাকে। ঘরের এক কোণে দাঁড়িয়ে সাইমা চুপচাপ তাকিয়ে থাকে। দেখে অনেক বারান্দায় পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, মুখে হালকা হাসি, চোখে সেই উজ্জ্বলতা যেটা সাইমা নিজের জন্য কখনো পায় নাই। অনেক নরম গলায় বলছে, নীলা, তুই এখনো আগের মতোই পাগল। অফিসে কাল দেখা হলে আবার গল্প করব। সাইমার বুকটা হঠাৎ করে ধপ করে ওঠে। তার চোখ আটকে যায় অনিকের মুখে। সাইমা মনে মনে ভাবে, আমার সাথে কি একটু ভালো করে কথা বলতে পারো না অনিক? আমি কি শুধু তোমার জন্য বোঝা? আর ওর সাথে কথা বললেই কি তোমার মন হালকা হয়ে যায়? সাইমা ধীরে ধীরে বিছানার কিনারেই বসে পড়ে। ভেতরে কষ্ট, ঈর্ষা আর ভয় একসাথে জমে ওঠে। সাইমা নিজের মনেই আবার বলে, এভাবে আর চলতে দেওয়া যায় না। দূরে থাকলে কিছুই ঠিক হয় না। আমি যত দূরে থেকেছি ও তত অন্য কারো কাছে চলে যাচ্ছে। সাইমা চোখে একটা দৃঢ়তা জন্ম নেই। কান্নার জায়গায় এবার আসে সিদ্ধান্ত। সাইমা মনে মনে, আমাকে সবটা ঠিক করতে হবে। আমাকে ওর কাছাকাছি যেতে হবে। ছেলে মেয়ের কাছে থাকলে অদ্ভুত একটা আকর্ষণ হয়, সেটা অনেক যতই শক্ত হোক একদিন সামলাতে পারবে না। সে উঠে দাঁড়ায়, চোখ মুছে নেয়, মুখে আর অসহায় ভাব নেই, বরং একটা চুপচাপ জেদ। সাইমা মনে মনে বলে, আমি তোমার জীবন থেকে সরে যাব না অনিক। আমি তোমার বউ, আর তোমার কাছাকাছি থাকার লড়াই আমি ছাড়বো না। দূরে অনেক তখনও হাসছে ফোনে। আর সাইমা ঠিক করে ফেলেছে, এই যুদ্ধটা এবার নীরবে না, ভালোবাসার জেদ দিয়ে লড়বে। রাত অনেক গভীর, ঘরের আলোটা নরম করে জ্বলছে। বাইরের হালকা বাতাস বইছে পদ্মার ফাঁক গলে। সাইমা আয়নার সামনে দাঁড়িয়ে হালকা একটা নাইট ড্রেস পরেছে। চুলগুলো খুলে কাজ ছেড়ে দিয়েছে, মুখে অল্প সাজ, চোখে আজ আর কান্না নেই, আজ আছে চেষ্টা করার সাহস। দরজার শব্দ হয়। ফোনের কথা শেষ করে অনেক রুমে ঢুকে। ভিতরে ঢুকে সে থমকে যায়, এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারে না। আজ সাইমাকে একদম অন্যরকম লাগছে, শান্ত, আকর্ষণীয়, অদ্ভুত সুন্দর। অনেক ঢোক গিলে বলে, এমন ড্রেস পরেছো কেন? চেঞ্জ করে আসো। সাইমা ভয় না পেয়ে ধীরে এগিয়ে যায়। গলার কাছে সে নরম করে হাত রাখে। সাইমা শান্ত গলায়, আমাকে কি সুন্দর লাগছে না সোনা? আমাকে কি খুব খারাপ দেখাচ্ছে? এভাবে কথা বলছো কেন সাইমা আপু? এসব ঠিক না। সাইমা চোখ তুলে তাকে, ভেতরে কষ্ট চেপে রেখে হাসি আনে। সাইমা ধীরে বলে, স্বামীর সাথে তো এভাবে কথা বলতে হয় অনিক? তুমি তো আমার দিকে তাকাওই না। আজ একটু জানতে চাই আমাকে কেমন লাগছে। সে কাছে এসে আলতো করে অনিকের কাঁধ ছুঁয়ে দেয়। সাইমা নরম গলায় বলে, তোমার আদর করতে ইচ্ছে করছে না? একটু ভালোবাসা দিতে ইচ্ছে করছে না? সরো সাইমা আপু, এমন করো না। কিন্তু সাইমা আজ থামে না। সে অনিকের হাত ধরে কাছে টানে। সাইমা চোখের দিকে তাকিয়ে বলে, আজ আমি শুধু তোমার ভালোবাসা পেতে চাই অনিক। ঝগড়া না, অপমান না, তো আপন হয়ে থাকা। অনেক চুপ করে দাঁড়িয়ে থাকে। মনের ভেতর টান আর বাধার যুদ্ধ চলে। একদিকে তার জেদ আর অন্যদিকে সাইমা নীরব আকুতি। ঘরের আলো নরম হয়ে আছে। সাইমা আজ আর ভয় পায় না। সে অনিকের সামনে এসে দাঁড়ায়, হালকা কাপা গলায় তার দিকে ঝুঁকে পড়ে। সাইমা ধীরে অনিকের ঠোঁটের কাছে গিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। কিন্তু মুহূর্তেই অনিকের চোখ বদলে যায়। অনিক রেগে গিয়ে সাইমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অনিক চিৎকার করে বলে, লজ্জা করে না সাইমা? আমার ইচ্ছের বিরুদ্ধে এভাবে কাছে আসতে তোমার একটু খারাপ লাগে না? আমি কতবার বলেছি আমি তোমাকে মানি না, তারপরও কেন তুমি নিজেকে জোর করে চাপিয়ে দাও? সাইমা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। অনিকের গলা আরো কঠিন হয়ে যায়। বাড়ির মানুষ আমাকে পাগল পেয়েছে। তোমার প্রেমিক 3 বছর তোমার সাথে ছিল,
তবুও বিয়ে করতে আসিনি, আর সবাই জোর করে আমার ঘাড়ে এই বিয়ে চাপিয়ে দিল। আমি কি খেলনা নাকি যাকে খুশি দিয়ে যাবে, তারপর আরেকজনের ঘাড়ে দায়িত্ব চাপাবে? বিয়ের আগে যদি কেউ সব পেয়ে যায় তাহলে বিয়ের প্রয়োজনই বা থাকবে কেন? মানে তুমি কি বলতে চাইছো অনেক? যার সাথে 3 বছরের সম্পর্ক ছিল তার সাথে নিশ্চয়ই তোমার অনেক কিছুই ছিল, তাই সে আর বিয়েতে আগ্রহ পায়নি। কথাগুলো যেন ছুরির মতো লাগে। সাইমা ভাবতে পারছে না অনেক তাকে নিয়ে এসব ভাবে। সাইমা কাপা গলায় বলে, আমাকে নিয়ে এমন বাজে ধারণা করতে পারো তুমি? আমার চোখে চোখ রেখে এসব বলতেও তোমার লজ্জা লাগে না? এই কারণেই তোমার কাছে যেতে ইচ্ছে করে না। আমার মনে হয় তোমার শরীরে এখনো অন্য কারো ছোঁয়া লেগে আছে। সেই মুহূর্তে সাইমার চোখ লাল হয়ে ওঠে, ভেতরে সব কষ্ট রাগ বেরিয়ে আসে। ঠাস করে সাইমা অনিকের গালে একটা থাপ্পড় মারে। সাইমা কাপা কিন্তু শক্ত গলেই বলে, ছি ছি অনেক, আমার সম্পর্কে তোমার ধারণা এমন? আগে জানলে আমি কোনোদিনও এই বিয়ে করতাম না। আমি তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আমি তোমাকে ভালোবাসতে এসেছিলাম আর তুমি আমাকে অপমান করছো। ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে আসে। একটা থাপ্পড় শুধু গালে নয়, অনিকের অহংকারেও আঘাত করে। দুজনেই চুপ, কিন্তু সেই চুপের ভেতর হাজারটা না বলা কষ্ট গর্জন করে ওঠে। থাপ্পড়ের পর ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। দুজনের মাঝখানে জমে ওঠে ভারী নীরবতা। সাইমার বুক ধুক ধুক করছে, চোখে পানি জমে আছে, কিন্তু সে কাঁদছে না। আজ তার চোখের কান্নার চেয়ে অপমান বেশি। সাইমা ধীরে ঘুরে দাঁড়ায়, বেলকনির দিকে পা বাড়ানোর আগে অনিকের দিকে তাকিয়ে বলে, সাইমা ভারী গলায়, তুমি চিন্তা করো না অনি, আমি আর এই সম্পর্কে তোমাকে বেঁধে রাখবো না। আমি ভাবতাম তুমি আমাকে মানো না, শুধু আমি তোমার সিনিয়র চাচাতো বোন বলি, কিন্তু আজ বুঝলাম ব্যাপারটা শুধু সেটা না। তোমার মনে আমাকে নিয়ে এত বাজে চিন্তা। ছি ছি অনিক, আগে জানলে আমি কখনো এতটা বেহায়া হয়ে তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতাম না। সাইমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, কিন্তু সে মুছে ফেলে। সাইমা শক্ত করে বলে, চিন্তা করো না, কালই ডিভোর্স পেপার রেডি করতে দেব, তোমাকে আর জোর করে আটকে রাখবো না। কথা শেষ করে সাইমা বেলকনির দিকে চলে যায়। পর্দা নড়ে ওঠে, বাইরের হাওয়া তার ভেজা চোখে লাগে। অনেক বিছানায় কিনারে বসে পড়ে, মাথা দুহাতে চেপে ধরে। তার ভেতরে তখন যুদ্ধ শুরু হয়। রাগ নেই, আছে ভয় আর অনুশোচনা। অনেক মনে মনে বলে, আমি কি বেশি কষ্ট দিয়ে ফেললাম? আমি কি সীমা পেরিয়ে গেলাম? কিন্তু আমি তো এসব ভাবি না। আমি তো জানি সাইমা আপু কতটা পবিত্র, কতটা পরিষ্কার মনের মানুষ। তারপরও কেন আমি এসব বাজে কথা বললাম? অনেক চোখ বন্ধ করে। সাইমার মুখটা ভেসে ওঠে, ঠান্ডা, অপমানিত, তবুও শক্ত। অনেক মনে মনে কাপা গলায় বলে, আল্লাহ সাইমাকে আমাকে কোনোদিন ক্ষমা করবে? আমি তো সব বলতে চাইনি, রাগের মাথায় মুখ খুলে বলেছি। অনেক বুকের ওপর হাত রাখে। আজ প্রথমবার সে বুঝতে পারে মানুষ কাউকে সবচেয়ে বেশি কষ্ট দেয় যাকে সে আসলে কষ্ট দিতে চায় না। ঘরের ভেতর নীরবতা নামে। বেলকনিতে দাঁড়িয়ে সাইমা একা। রুমে বসে অনেক অনুশোচনায় ভেঙে পড়া এক মানুষ। দুজনের মাঝখানে এখন শুধু দূরত্ব নয়, ভুল, অনুতাপ আর না বলা ভালোবাসার দেওয়াল। সকালবেলা ঘরের ভেতর নরম আলো ঢুকেছে জানালার ফাঁক দিয়ে, কিন্তু সাইমার চোখে আজ কোনো শান্তি নেই। রাতভর না ঘুমানো চোখ, মুখে একরাশ ক্লান্তি আর ভাঙ্গা আশা। সাইমা ধীরে ধীরে তার বাবার সামনে এসে দাঁড়ায়। সাইমা ভারী গলায় বলে, বাবা, আমি অনেককে ডিভোর্স দিতে চাই, পেপার রেডি করো। তার বাবার হাত থেকে পত্রিকা নেমে যায়, চোখ বড় হয়ে যায়। বাবা অবাক হয়ে বলে, এসব কি বলছিস সাইমা? ডিভোর্স যদি দিবি তাহলে বিয়ে করলি কেন? বাবা, আমরা সবসময় যা চাই তা পাই না, আর কাউকে মনের বিরুদ্ধে জোর করা উচিত না। আমি ভুল করেছি, তাই এবার ওকে মুক্ত করে দিতে চাই। তোকে সেদিনও কোনো প্রশ্ন করি নাই, আজও করব না। তুই যা চাস তাই হবে মা। ঠিক তখনই দৌড়ে এসে অনিকের মা বলে ওঠেন। অনিকের মা কাপা কাপা গলায় বলে, না ভাইজান, এটা করবেন না, একটু ভেবে দেখুন, একটা সংসার এভাবে ভেঙে যায় না। সাইমার বাবা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকান, চোখে আবার রাগ, কষ্ট আর দায়িত্ব। সাইমার বাবা শক্ত গলায় বলেন, আমাকে এমনটাই করতে হবে। তোমার ছেলে সাইমাকে কষ্ট দিচ্ছে, আমি বাবা হয়ে সেটা সহ্য করতে পারবো না। একটা মেয়েকে জোর করে কোথাও বেঁধে রাখা যায় না। ভালোবাসা না থাকলে সম্পর্ক শুধু শ্বাস নেয়, বাঁচে না। সাইমা চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে পানি জমে, কিন্তু সে আজ কাঁদছে না। আজ সে ভেঙে পড়া মেয়ে না, আজ সে নিজের সম্মান বাঁচাতে দাঁড়ানো একজন নারী। ঘরের ভেতর ভারী নীরবতা নামে। ডিভোর্স শব্দটা বাতাসে ভেসে থাকে, আর সেই শব্দই ধীরে ধীরে অনেক সাইমার জীবনে নতুন ঝড় ডেকে আনে। সকালটা অনেকের জন্য অদ্ভুত ভারী হয়।
ঘুম ভাঙতেই হাত বাড়িয়ে পাশে কাউকে পেল না। সাইমা নেই, ঘরটা অস্বাভাবিক নীরব। বুকের ভেতর কেমন জানি মোচড় দিল। অনেক ধীরে উঠে বসে, চারপাশে তাকালো। বেলকনি দরজাও খোলা না। সে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে নামলো। ড্রয়িং রুমে ঢুকে মাকে দেখে থমকে গেল। মা, সাইমা আপু কই? ঘরে নেই তো? উকিলের কাছে গেছে। উকিলের কাছে কেন? মা এবার অনেকের দিকে চাকালেন। চোখে জমে থাকা কষ্ট আর রাগ একসাথে বিস্ফোরিত। ডিভোর্স পেপার রেডি করতে। তোমার তো ওর সাথে থাকতে দম বন্ধ হয়ে যায়, তাই তুমি যাতে মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পারো সেই ব্যবস্থাই করছে সে। এভাবে কথা বলছো কেন মা? কেন বলবো না? যে মেয়েটা নিজের বিয়ের দিন বুঝতে পারে সে তার বয়ফ্রেন্ডকে না, তোমাকে ভালোবাসে, যে মেয়েটা বিয়ে ভেঙে দিয়ে তোমাকে পাওয়ার জন্য বাবা চাচার পা ধরে ভিক্ষা করে, আর তুমি সেই মেয়েটাকে অবহেলা করে এমন কষ্ট দিলে। কি যাতা বলছো মা? সত্যি বলছি, সাইমা বুঝতে পেরেছিল সে তোমাকে ভালোবাসে, তাই নিজের সাজানো বিয়ে ভেঙে তোমাকে বিয়ে করেছিল সুখের আশায়। ভেবেছিল তুমি তাকে আপন করে নেবে, সম্মান দিবে, আগলে রাখবে, আর তুমি সব শেষ করে দিলে। এমন কষ্ট দিলে যে আর সে তোমাকে মুক্ত করতে চাইছে। অনেক স্তব্ধ হয়ে গেল। মাথার ভেতর ঝড় উঠল। সে কখনো কল্পনা করেনি সাইমা তাকে এতটা ভালোবাসে। তার চোখের সামনে ভেসে উঠল সাইমার লাজুক মুখ, যেদি কথা, কষ্ট লুকিয়ে রাখা হাসি। অনেকের গলা শুকিয়ে গেল। অনেক ধীরে বলল, সে সত্যি আমার জন্য নিজের সবকিছু ছেড়ে দিয়েছে? হ্যাঁ অনেক, আর তুমি তাকে এমনভাবে ভেঙে দিলে যে আর সে নিজেই তোমাকে ছাড়তে চাইছে। অনেক আর কিছু বলতে পারল না। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। কারোর দিকে তাকানোর শক্তি নেই। রুমে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় বসে পড়ল। খাবার টেবিলে ডাকও তার কানে গেল না। মনের ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, আমি কি এতটাই অন্ধ ছিলাম যে মেয়েটা আমার জন্য সব ছেড়ে দিল, কিন্তু আমি তাকেই সবচেয়ে বেশি আঘাত দিলাম? অনেক মাথা দুহাতে চেপে ধরল। বুকের ভেতর কান্না চাপা জমিয়ে উঠল। অনেক মনে মনে বলল, সাইমা আপু, আমি জানতাম না তুমি আমাকে এতটা ভালোবাসো। আমি রাগের মাথায় এমন কথা বলেছি যে আমার হৃদয় ভেঙে দিয়েছে। আল্লাহ, আমি কি জীবনে ক্ষমা পাবো? রুমটা নীরব, কিন্তু অনেকের ভেতর তখন হাজারটা অপরাধবোধ আর ভয় একসাথে চিৎকার করছে। আর বাইরে কোথাও সাইমা দাঁড়িয়ে নিজের ভালোবাসাকে ছাড়ার জন্য কলম ধরতে যাচ্ছে। বিকেলের আলোটা আজ সাইমার জন্য একদম নিষ্ঠুর লাগছিল। গাড়ি থেকে নামতেই বুকের ভেতরটা মোচড় উঠল। বাবার পাশে দাঁড়িয়ে থাকলেও চোখে কোনো প্রাণ নেই। মুখ শুকনো, ঠোঁট ফাটা, চোখে জমে থাকা ভালোবাসা হারানোর ব্যথা। সাইমার হাতে শক্ত করে ধরা ডিভোর্স পেপার যেন নিজের হৃদয়টা কাগজে ভরে নিয়ে এসেছে। বাড়িতে ঢুকতে সবে চুপ। অনেক আজ অফিসে যায়নি, সারাদিন ঘরে বসেছিল। বুকের ভেতর অস্থিরতা, চোখের সামনে শুধু সাইমার মুখ ভাসে। হঠাৎ দরজা খোলার শব্দ। অনেক তাকিয়ে দেখে সাইমা দাঁড়িয়ে। মুখে কোনো রাগ নেই, নেই অভিযোগ। আজ শুধু গভীর ক্লান্তি আর ভেঙে যাওয়া ভালোবাসার ছাপ। সাইমা ধীরে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকলো অনেকের দিকে, তারপর হাতে থাকা কাগজটা বাড়িয়ে দিল। এই নাও তোমার মুক্তির রাস্তা। একটা সই করলেই তুমি মুক্ত হয়ে যাবে আমার মতো বোঝা মানুষটার কাছ থেকে। এসবের কোনো দরকার নেই সাইমা আপু। সাইমা ঠোঁটের কোণে তেতো হাসি টেনে নিল। চোখে পানি জমলো, ফেলতে দিল না। অবশ্যই দরকার আছে। আমার মতো খারাপ মানুষের সাথে থাকা একদমই ঠিক না। আমি তো চরিত্রহীন, বাজে মেয়ে। তোমার ভাষায় আমি তো এমনই, তাই না? কথাগুলো বলার সময় বুকের ভেতরটা কেঁপে উঠছিল, তবুও কণ্ঠ শক্ত করে রাখলো। অনেক আর থাকতে পারল না। সে এগিয়ে আসতে নিল। সাইমা আপু শোনো। দূরেই থাকো, আমার আর কাছে আসার প্রয়োজন হবে না কখনো। তুমি যাকে এত ঘৃণা করো সে মানুষের কাছাকাছি গেলে তোমার দম বন্ধ হয়ে যায়। ভুলে গেছো? আমি ভেবেছিলাম তুমি একদিন বুঝবে আমি তোমাকে কতটা ভালোবাসি। ভেবেছিলাম রাগ অভিমান ভেঙে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি শুধু আমাকে সন্দেহ করেছো, ছোট করেছো, বাজে কথা শুনিয়েছো। সই করো অনিক। আজ থেকে আর তোমার জীবনে আমার কোনো অধিকার থাকবে না। আমি আর তোমার বোঝা হয়ে থাকবো না। আমি তোমাকে বোঝা ভাবি না সাইমা আপু, আমি রাগের মাথায় কথা বলেছি। আমি রাগের কথা হৃদয়ে সবচেয়ে গভীরভাবে ঢুকে যায় অনিক। মানুষ যা সত্যি ভাবে রাগের সময় সেটাই বের হয়ে আসে। তুমি যখন বলেছিলে আমার চরিত্র খারাপ, তখনই আমার ভেতরে কিছু একটা মরে গেছে। আজ আর ঝগড়া করতে আসিনি, এসেছি নিজেকে মুক্ত করতে, আর তোমাকেও। রুমটা নিস্তব্ধ। অনেক কাগজটার দিকে তাকিয়ে আছে, যেন সেটা তার শাস্তির দলিল। আর সাইমা দাঁড়িয়ে আছে ভাঙ্গা ভালোবাসা নিয়ে।
তবু আত্মসম্মান আঁকড়ে ধরে সাইমা কাগজটা আবার অনেকের দিকে এগিয়ে দিল। হাতটা কাঁপছে, তবুও চোখ শক্ত করে রাখার চেষ্টা করছে। সইটা করে দাও অনিক, উকিলের কাছে জমা দিতে হবে, আর দেরি করো না। অনেক কাগজটার দিকে তাকালো, তারপর ধীরে চোখ তুললো সাইমার দিকে। বুকের ভেতরটা হু হু করে উঠছে। আমি ডিভোর্স দিতে চাই না সাইমা আপু। মজা করো না, আমার মজা করার ইচ্ছে বা শখ কোনোটাই নাই। যা হওয়ার হয়ে গেছে, তাড়াতাড়ি করো। অনেক আর পারল না, হঠাৎ এক পা এগিয়ে গিয়ে সাইমাকে জড়িয়ে ধরল। সাইমার শরীরটা চমকে উঠল। অনেক গলায় মুখ ডুবিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি তোমাকে এত কষ্ট দিতে চাইনি। রাগের মাথায় যা বলেছি তার একটাও আমি মন থেকে চাইনি। সাইমা শক্ত হয়ে গেল, বুকের ভেতর ঢেউ উঠল, বাইরে প্রকাশ হতে দিল না। ছাড়ো অনিক, তোমার শরীর নষ্ট হয়ে যাবে আমার ছোঁয়ায়। তোমার ভাষায় তো আমি বাজে মানুষ। অনেক আরো শক্ত করে ধরে ফেলল, যেন হারিয়ে যেতে বসা কিছু আঁকড়ে ধরেছে। না, এসব আর বলো না। আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি। সরি সোনা, সরি। আর কখনো কষ্ট দেব না তোমাকে, আর সন্দেহ করব না, ছোট করব না। আমি শুধু তোমাকে ভালোবাসবো, বিশ্বাস করো আমাকে। ভালোবাসা জোর করে হয় না অনিক। আমি তোমার দম বন্ধ করে রাখতে চাই না। আমি চাই তুমি শান্তিতে থাকো। আমার শান্তি তুমি ছাড়া হয় না সাইমা আপু। তুমি না থাকলে আমি ফাঁকা হয়ে যাই। আমি বুঝিনি এতদিন, আজ বুঝছি। তুমি আমাকে ভালোবাসতে এসেছিলে, আর আমি তোমাকে কষ্ট দিয়েছি। এবার আমাকে একটা সুযোগ দাও, শেষ সুযোগ। সাইমা তাকিয়ে রইল অনিকের দিকে, চোখে যুদ্ধ, ভালোবাসা আর আত্মসম্মানের। হাতে কাগজটা ধীরে নামিয়ে ফেল। একবার ভাঙা মানুষকে আবার বিশ্বাস করতে খুব ভয় লাগে অনিক। আমি শক্ত হতে চেয়েছি, কারণ দুর্বল হলেই মানুষ সবচেয়ে বেশি আঘাত করে। অনেক হঠাৎ সাইমার দিকে এগিয়ে গেল। এক মুহূর্তের জন্য দুজনের শ্বাস থেমে গেল। সাইমা কিছু বুঝে ওঠার আগে অনেক আলতো করে ওর মুখটা দুহাত দিয়ে ধরে নিল। চোখে তখন অপরাধবোধ, ভালোবাসা আর হারানোর ভয় একসাথে। অনেক খুব নিচু কণ্ঠে বলল, আমি তোমাকে এমনভাবে ভালোবাসবো সাইমা, যেন তোমার আর কোনো অভিযোগ বেঁচে না থাকে, যেন তুমি কখনোই ভাবতে না পারো আমি তোমাকে অবহেলা করতে পারি। সে ধীরে ধীরে সাইমার কপালে ঠোঁট ছুঁয়ে দিল, তারপর চোখের কোণে, গালের পাশে। সবকিছুতেই ছিল যত্ন, ছিল ভাঙ্গা মন জোড়া লাগানোর চেষ্টা। অনেক সাইমাকে আলতো করে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল, যেন সে কোনো বোঝা না, বরং সবচেয়ে মূল্যবান কিছু। সাইমার বুক কেঁপে উঠল, চোখ ভিজে গেল অজান্তেই। অনেক তার কপাল ছুঁয়ে বলল, আজ থেকে তোমাকে শুধু কষ্ট না, শান্তিও দেব। শুধু সন্দেহ না, ভরসাও দেব। আমি তোমাকে খুব ভালোবাসি সোনা। অনেক কষ্ট নিয়েও আমি তোমাকে ছাড়া ভাবতে পারি না। আর আমি এমনভাবে ভালোবাসবো যেন তুমি কখনো নিজের একা মনে না করো। অভিযোগ করার সুযোগই দেব না। এখানে শুধু তোমার জায়গা, অন্য কারো না। অনেক আর কোনো কথা বলল না। সে সাইমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। সাইমা এই প্রথম স্বামীর এত ভালোবাসা পেয়ে একদম মোমের মতো গলে গেল। অনেক সাইমার ঠোঁটে পাগলের মতো কিস করে যাচ্ছে। আস্তে আস্তে দুজনেই সকল মান অভিমান ভুলে ভালোবাসার রাজ্যে পাড়ি জমালো।